হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হাসান মামুন। আবারও চলে আসলাম আবার থ্রিডির আরেকটি লাইভে। যে লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দিন রাত ৯টায়। আমরা আসলে এখানে যেই বিষয়টা করি সেটা হচ্ছে যে ক্রিয়েটিভ প্রফেশনালদেরকে নিয়ে আসি, ওয়ান কাইন্ড অফ ধরে ধরে নিয়ে আসি। আসলে ধরে নিয়ে আসা মানে হচ্ছে অনলাইনে যতটুকু ধরা যায় আর কি। কারণ হচ্ছে এমনিতে তো বাস্তবে ধরা আসলে টাফ, এখনো করতে পারছি না। যাই হোক, এক একজন এক এক দূরবর্তী জায়গায় থাকি, সেই জায়গা থেকে নিয়ে আসি। তো আজকে একজন চমৎকার একজন আর্টিস্টকে নিয়ে এসেছি। আসলে আমি চমৎকার এই অর্থে বলছি কারণ হচ্ছে ভাইয়ার কাজ দেখেছি, কাজ দেখে মোটামুটি ভাবে আহ, সেই সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড হয়েছি, তারপর থেকে এখন পর্যন্ত কানেক্টেড, তার কাজ দেখছি, তারপরে নানান ধরনের বিষয়াদি ফলো করছি, দেখছি আর অবাক হচ্ছি যে কি সুন্দর, মানে মানুষ কি সুন্দর কাজ করে। তো আজকে যিনি আছেন আমাদের সাথে তিনি একজন কম্পোজিট আর্টিস্ট, ডিজিটাল কম্পোজিটর বলা যায়, এবং তিনি কাজ করেন হচ্ছে নিউকে। এবং আরো আরো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি একটা টাইটেল তাকে দিতে যাচ্ছি, তাকে না জিজ্ঞেস করেই বলতেছি যে বাংলাদেশ থেকে হলিউডে, এমন একটা বিষয় আসলে তাকে বলা যায় যে বাংলাদেশ থেকে হলিউডে কাজ করা। তো সেই রকম একজন চমৎকার মানুষ আজকে আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছে মাজহারুল ইসলাম শুভ ভাই। আর খুব ইন্টারেস্টিং বিষয়, এটা আমরা অফলাইনে রেকর্ড ছাড়ার জায়গাটাতে বলছিলাম যে আমাদের আজকে ডাবল শুভ, দুইটা শুভ আছে আমাদের কাছে আছে। এক আহমদুল হাসান শুভ আমাদের শুভ ভাই, আর হচ্ছে মাজহারুল ইসলাম শুভ ভাই। তো শুভ ভাইকে আমরা আসলে আহ, মানে ওয়েলকাম করি। শুভ ভাই যদি কিছু বলেন। ঠিক আছে মানে কি বলে থ্যাংক ইউ। মানে দুইজনে হচ্ছে শুভ, তো এখন কাকে বলতেছেন এটা একটু দেখার বিষয় আসলে। হ্যাঁ এটা ভাই এটাই বলেন। তো মজা, আমি তো এই জন্য গেম খেলবো, হঠাৎ হঠাৎ শুভ ছেড়ে দিব, দেখি কে কথা বলে। আচ্ছা, সমস্যা নেই। Is it good? কারণ আমরা আমরা তো আসলে কি এখনকার মানে যে সময়টা, এখন তো মানুষের স্প্যানটাও কমে গেছে না, যে এক মিনিট মনে হয় আমাদের স্প্যান হয়েছে, এখন আরো কমছে। তো দেখা যায় যে এত লম্বা সময় ধরে আমরা গল্প করব, যদি ফান না থাকে, একটু মজা না থাকে, দুষ্টুমি না থাকে, তাহলে তো মজা পাবে না। তো সেই জন্য আমরা একটু আজকে মজা হয়েছে যে এক সময় কিন্তু হয়তো বা এমনও হইতে পারে আর ডাবল মামুন পাইতে পারেন শুভ ভাই। ইউ আর ভেরি লাকি, বলা যায় না, হুম। তখন আপনি মামুন ভাই বললে দুজনে বলবো জি ভাই বলে। সো আজকে আমার দিন। আর আজকে যেহেতু আমাদের অতিথি আছে শুভ ভাই, মাজহারুল ইসলাম শুভ ভাই, তো আমরা দুজন মিলে, আমি হাসান মামুন এবং আমাদের আহমদুল হাসান শুভ ভাই মিলে, দুজনে মিলেই আসলে ওয়েলকাম করছি মাজহারুল ইসলাম শুভ ভাইকে। শুভ ভাই আপনি কিছু বলেন, মাজহারুল ইসলাম শুভ ভাই। হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। অ্যান্ড হাসান ভাই অ্যান্ড শুভ ভাই, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এত সুন্দর একটা শোতে ইনভাইট করার জন্য। আহ, আমার পরিচয়টা তো আপনারা দিলেনই, আমি ছোট্ট করে দিয়ে নিই। সেটা হচ্ছে, আমার নাম মাসুদ ইসলাম শুভ। আমি পেশায় একজন ভিএফএক্স আর্টিস্ট। আমার স্পেশালাইজ ডিপার্টমেন্টটা হচ্ছে কম্পোজিটিং। আমি প্রায় 2017 থেকে প্রফেশনালি অ্যাজ এ ডিজিটাল কম্পোজিটর হিসেবে কাজ করছি। আমি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে 3 বছর, 3.5 বছরের মতো কাজ করেছি। তারপর থেকে হচ্ছে বাইরের হলিউড হলিউড কিছু স্টুডিওতে কাজ করার সুযোগ হয়েছে। ইভেন চাইনিজ কিছু স্টুডিওতে কাজ করার সুযোগ হয়েছে আমার, ইতালিয়ান স্টুডিওতে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমি এখন হচ্ছে রিমোটলি অ্যান্ড প্রজেক্ট বেস জবগুলো করি অ্যাজ এ কম্পোজিটর হিসেবে। আচ্ছা, থ্যাংক ইউ শুভ ভাই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে অনেকেই হয়তোবা, মানে আমরা যেমন আমরা আমরা আভা থ্রিডি থেকে যে জিনিসটা করি, যেটা হচ্ছে যে সবাই থ্রিডি অ্যানিমেশন নিয়ে জানে বা ভিএফএক্স নিয়েও মানুষ মোটামুটি জানে, বাট কম্পোজিট কিন্তু একটা বিশাল বিশাল ব্যাপার, বিশাল একটা বিষয়। তো সেই বিষয়টা নিয়ে দেখা যায় যে অনেক সময় মানুষ কিন্তু বোঝে না যে কম্পোজিটটা কি অ্যাকচুয়ালি, কম্পোজিট কিভাবে করে, কি হয়, কি কি জিনিস থাকে। সেই ক্ষেত্রে ধরেন আপনার যদি কোনো এক্সাম্পল থাকে, সাপোজ, হ্যাঁ, আর ধরেন ওইটা নিয়ে কথা বা ওই বিষয়ে যদি কিছু আপনি বলেন আর কি, এটা একটু ভালো হয়। কম্পোজিটিং ডিপার্টমেন্টটা হচ্ছে মানে ভিএফএক্স এর অন অফ দ্য কোর একটা ডিপার্টমেন্ট। ভিএফএক্স এর তো অনেকগুলো ডিপার্টমেন্ট, এর ভিতর কম্প ডিপার্টমেন্টটা হচ্ছে, আমরা সংক্ষেপে কম্প বলি কম্পোজিটিং ডিপার্টমেন্টটাকে। এটা কোর একটা ডিপার্টমেন্ট। আবার এর ভিতরেও কিছু সাব ডিপার্টমেন্ট আছে। আমি যদি লং স্টোরি শর্ট ছোট করে বলি, সবগুলো ডিপার্টমেন্ট থেকে, সে ফর এক্সাম্পল এফএক্স ডিপার্টমেন্ট থেকে, থ্রি ডি ডিপার্টমেন্ট থেকে,
তারপর ডিএমপি মানে ডিজিটাল ম্যাথ পেইন্টিং ডিপার্টমেন্টের সবগুলো ডিপার্টমেন্ট থেকে সবগুলো অ্যাসেট আসে হচ্ছে কম্পোজিটরের কাছে। সে সবগুলো অ্যাসেট হচ্ছে এত সুন্দরভাবে কম্প করে, অর্গানাইজ করে, মেলায়, যাতে মনে হয় যে সবগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে আসা জিনিসগুলো একই সিনের একটা অংশ। এইটা হচ্ছে এন্ড অফ দ্য ডেটে একটা কম্পোজিটরের কাজ থাকে যে সিমলেসলি যাতে মনে হয় যে সবগুলো ডিপার্টমেন্টের কাজ একটা ফুটেজে হচ্ছে ইন্টিগ্রেট করা হয়েছে। এটাই আর কি সহজে বলতে গেলে কম ডিপার্টমেন্টের কাজ। আরো সহজে যদি বাংলা উদাহরণ দেয় সেটা হচ্ছে যে ধরেন আমরা যখন তরকারি রান্না করি দেখবেন যে মশলা থাকে, তারপরে হচ্ছে আমাদের সবজিগুলো কাটতে হয়, তেল দিতে হয়, সব কিছু থাকে না, শেষে মাখিয়ে যে রান্নাটা করে শেফ, কম্পোজিটর অনেকটা শেফের মতো কাজ করে আর কি। ওয়ান কাইন্ড অফ অ্যাকচুয়ালি সবচেয়ে ডিরেক্টরদের সবচেয়ে কাছের মানুষ মেবি কম্পোজিটর, কারণ হচ্ছে ডিরেক্টর তো ফাইনাল আউটপুটটা তার কাছ থেকেই দেখে যে সে কি করছে, তাই না? আসলে বড় স্টুডিওতে সিনারিওটা একটু ডিফারেন্ট। ওইখানে তো ডিরেক্টর কথা বলে না, ভিএফএক্স এর জন্য আলাদা থাকে হচ্ছে ভিজুয়াল ইফেক্ট সুপারভাইজার। সো ভিএফএক্স সুপারভাইজার হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে মানে দেখাশোনা করে। আর ছোট স্টুডিও হইলে বা ধরেন যেখানে স্মল টিম সেখানে হয়তো বা ডিরেক্টর পাশাপাশি বসেও কাজ করে, এরকম আর কি। আচ্ছা শুভ ভাই, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার শুরুটা কিভাবে, মানে এই সেক্টরে যে আপনি চলে আসছেন ছোটবেলা থেকে, ধরেন গেম ভালোবাসতেন বা মুভি ভালোবাসতেন, ওইভাবে করে আপনি চলে আসছেন। এখন আপনার শুরুতে আপনি কি কি কাজ করেছেন? 3 বছর বাংলাদেশে কাজ করেছিলেন, সেখানে কি কি প্রজেক্ট ছিল বা কাদের সাথে কাজ করেছিলেন, তা আপনার অভিজ্ঞতা কি, তারপর কিভাবে আপনি আসলে কাজ পাওয়া শুরু করলেন, এই স্টোরিটা যদি আমাদেরকে একটু বলেন তাহলে হয়তো আমাদের যারা এখন শুনছে তারা অনেক বেশি আসলে অনুপ্রাণিত হতে পারে। আমি অনেস্টলি বলতে গেলে খুব ছোট থেকেই, যখন আমি ক্লাস 5-6-এ পড়ি ওই সময়তে আমি হচ্ছে ভিডিও এডিটিং করতে পারতাম। আমার কাজিনরা ছিল, ওরা হচ্ছে বলতে গেলে 2005-6 সালের দিকে ওদের হচ্ছে অ্যাড ফার্ম ছিল হচ্ছে ঢাকায়। সেই থ্রুতে আমি তো ওইখানে যাইতাম, প্লাস হচ্ছে ওদের সাথে মিশতাম তো কাজিনদের সাথে, সো ওদের থেকেই হচ্ছে শুরুতে এডিটটা শেখা আমার। দেন যখন হচ্ছে আমি ক্লাস 7-8-এ পড়ি, ওই সময় থেকে আমার হচ্ছে তখন অ্যাডোবি আফটার ইফেক্টস সফটওয়্যারটা ভালো লাগলো। মানে এডিটের পরে আফটার ইফেক্টস, তো আফটার ইফেক্ট আমরা তো অনেক পরে পাইছি ভাই, আপনি তো খুবই আগে, মানে ভালো লেগে গেছে এত আগে, এটা আসলে অদ্ভুত। জি বলেন। আমি এডিট করতাম হচ্ছে সফটওয়্যারের নাম ছিল ইডিয়াস একটা সফটওয়্যার নাম, ইডিয়াস। তখন আমি যখন আফটার ইফেক্টটা পেলাম, ওই সময় হচ্ছে ভিডিও কোপাইলট নামে একটা ওয়েবসাইট আছে অ্যান্ড্রু ক্রেমারের, ওইটা দেখে আমরা শিখেছি। ওইটা দেখে আমি মানে ওই আমার কাজিনদের থেকে টিউটোরিয়াল নিয়ে, প্লাস হচ্ছে আবার সাইবার ক্যাফেতে যেতাম, যে ওখান থেকে ডাউনলোড করে 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 তারপরে হচ্ছে এগুলো শেখা শুরু করলাম আর কি। সো আফটার ইফেক্টটা শিখতে যখন থাকলাম তখন আমি একটা বিষয় রিয়েলাইজ করতে পারছিলাম যে আফটার ইফেক্ট দিয়ে দুইটা কাজ করা যায়, একটা হচ্ছে মোশন গ্রাফিক্স আর একটা হচ্ছে ভিএফএক্স এর কাজগুলো। সো মোশন গ্রাফিক্সটা আমাকে ওইভাবে টানেনি, বুঝছেন, আমার কাছে মোশন গ্রাফিক্সটা একটু বোরিং লাগে। দেন হচ্ছে আমি ওই সময় ভিএফএক্স এর ওইগুলোই শেখা শুরু করলাম। শিখতে শিখতে একটা পর্যায়ে এসে আমি ফিল করতে পারলাম, এটা মনে হয় 2013-র দিকে, 13 বা 14-র দিকে, ওই সময় আমি দেখলাম যে জাস্ট আমার হচ্ছে কি, আমি যতটুকু শিখছি মোটামুটি সব গুগল থেকে, অনলাইন থেকে, ইউটিউব থেকে শেখা সেই সময় আর কি। তো গুগল করে যেটা বুঝতে পারলাম যে আসলে আমার যে জিনিসটা পছন্দ এইটা হচ্ছে আসলে আফটার ইফেক্ট এটার জন্য বেস্ট না, এটার জন্য স্পেশালাইজড একটা টুলস আছে, সেটার নাম শুনলাম তখন ফাউন্ডারি নিউ। এটা আবার হচ্ছে একটা ফাউন্ডারি নিউটা যখন আমি শুনলাম এই সফটওয়্যার, তখন হচ্ছে মনে হয় আমার পিসি কনফিগারও তো ভালো ছিল না ওই সময়, মনে হয় নিউকের লেটেস্ট ভার্সনটা আমি ডাউনলোড করিনি, ওল্ড একটা পোর্টেবল ভার্সন ডাউনলোড করছিলাম, করে দেখি এটা টোটালি ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড। এটা হচ্ছে মানে আফটার ইফেক্ট বা আদার্স ট্র্যাডিশনাল সফটওয়্যারের মতো লেয়ার বেস সফটওয়্যার না, এটা হচ্ছে নোট বেস সফটওয়্যার। ইভেন বাংলাদেশে কাউকে জিজ্ঞেস করবো এরকম কেউ নাই, কাউকে জিজ্ঞেস করবো এটা কিভাবে কি করবো, কোনো অপশন ছিল না। দেন আমি যেটা শুরু করি জাস্ট ইউটিউব দেখে, তারপর একটা ওয়েবসাইট ছিল
ডিজিটাল টিউটরস একটা ওয়েবসাইট ছিল, যেটার নাম জি জি জি, প্লুরাল সাইট। যেটা প্রথমে ছিল প্লুরাল সাইট মনে হয়, পরে প্লুরাল সাইট এখন প্লুরাল সাইট হয়েছে, আগে ডিজিটাল টিউটরস ছিল। তো ডিজিটাল ওইখানকার সাবস্ক্রিপশন, হ্যাঁ ওইখানকার সাবস্ক্রিপশন খুবই চিপ ছিল আর কি। আমার মনে হয় যে $10 বা $15 মনে হয় মান্থলি সাবস্ক্রিপশন ছিল, আমি শিওর না, ভুলে গেছি আর কি। ওই সাবস্ক্রিপশন নিয়ে তখন ধরেন শেখা শুরু করলাম। শুরু করার পরে ওইখান থেকে মেইনলি আমার নিউকের বেসিকটা শেখা শুরু। তারপরে আস্তে আস্তে হচ্ছে এইটা কিন্তু 13 থেকে শুরু হলো, 13 শেষের দিকে, মানে 14 থেকে শুরু হইলো। প্রায় 17 পর্যন্ত আমি এইভাবে অনলাইন থেকে শুধু হচ্ছে টিউটোরিয়াল ডাউনলোড করতাম, শিখতাম, প্র্যাকটিস করতাম, ডাউনলোড করতাম, শিখতাম, প্র্যাকটিস করতাম, এইরকম চলতেছিল। দেন 2017-এ হচ্ছে আমি ঢাকায় মুভ করি। ঢাকায় মুভ করার পরে হচ্ছে আপনারা সবাই মনে হয় চেনেন সাইকোর স্টুডিও। তো সাইকোর তখন হচ্ছে নিয়োগের উপর একটা কোর্স ছিল, ভিএফএক্স এর একটা কোর্স ছিল। তো ওইখানে আমি তখন হচ্ছে 2 মান্থের একটা কোর্স করি। ওই কোর্সটা শেষ হওয়ার আগে আগে মনে হয় কয়েকটা ক্লাস বাকি ছিল, ঠিক এই সময় হচ্ছে সাইকোর থেকে আমি জব অফার পাই। আচ্ছা, আমি মনে হয় ওই সময় প্রথম ব্যক্তি ছিলাম যে হচ্ছে উইদাউট ইন্টার্নশিপ ছাড়া ডিরেক্ট আমি হচ্ছে মানে স্টুডেন্টদের মাঝখান থেকে জবে ঢুকছিলাম আর কি। তারপরে তো আমার সাইকোরে ক্যারিয়ার শুরু হয়। দেন সাইকোরে টুমোরো ফিল্মটাতে কম্পোজিট করার সুযোগ হয় আমার। পুরো ফিল্মটাই আমি কম্প করেছিলাম। প্লাস অনেক প্রজেক্টে সাইকোরে করা হয়েছে, ইভেন অনেক কিছুই শিখতে পারছি মুরাদ ভাইয়ের কাছে থেকে। আপনারা তো চিনেন মুরাদ ভাইকে। জি মুরাদ চাকিন, যদি আমার কম্পোজিটিং এর বস বলেন, ওস্তাদ বলেন, সেটা হচ্ছে মুরাদ ভাই, বুঝছেন। আমি ওনার কাছে থেকে মুরাদ ভাই ফুলসেলে পড়েছিল না, ফুলসেলে পড়ে ফুলসেল থেকে পড়ে আসছে। এন্ড মুরাদ ভাইরা হচ্ছে মেজর ছিল হচ্ছে কম্পোজিটিং, মানে উনি নিউকের উপর স্পেশালাইজড একজন পারসন ছিলেন যিনি বাইরে থেকে লেখাপড়া করে আসছিলেন। সো আমি ধরেন হলিউডে না যেও, ফুলসিলে না পড়েও ধরেন ফুলসিল কোয়ালিটির ম্যাটেরিয়াল পেয়েছি, একজন ওস্তাদ পাইছিলাম যার থেকে আমি ধরেন যে ওই শেখাটা শিখতে পারছি। আমি এই জন্য নিজেকে খুব লাকি মনে করি। এন্ড দেন হচ্ছে কোভিড টাইমে যখন টুমোরো শেষ হইলো তখন ইন্ডাস্ট্রির অবস্থা একটু খারাপ হইলো। তারপর আমি একটু বাইরের দিকে চেষ্টা করা শুরু করি। দেন হচ্ছে এটা কি কোনো ফ্রিল্যান্স সাইট থেকে না নিজে নিজে চেষ্টা করেছিলেন? বাইরের দেশের স্টোরিটা হচ্ছে এরকম, আমি একটা আমার যেটা অনেস্টলি বলতে গেলে বাংলাদেশে ভিএফএক্স এর ফিল্ড এখন 2025 এখনো নাই। কেউ যদি নিউক শেখে শিখলে তার স্ট্রাগল করতে হবে জব পাইতে বাংলাদেশে, বিকজ মোস্ট অফ দ্য স্টুডিওস ডিপেন্ডিং অন আফটার ইফেক্ট। আর ইভেন হচ্ছে মানে স্পেশালাইজড ডিপার্টমেন্ট গুলোতে আমাদের বাংলাদেশের স্টুডিও গুলো ওইভাবে প্রেফার করে না। আবার হচ্ছে সাইকোর ছিল হচ্ছে অ্যানিমেশন স্টুডিও। তো আমার যে নিডটা সেটা ধরেন যে আমার ভেতরে ধরেন ওই নিডটা এখনো ছিল, আমার মানে মন চাইতো ফিল্মে কাজ করতে, কারণ অ্যানিমেশনটা হচ্ছে আসলে কম্পের ভিতর একটা ছোট্ট পার্ট অ্যানিমেশনের, বাট কম্পের জন্য ফিল্মের কাজ করাটা হচ্ছে দরকার আর কি। যারা কম্প আর্টিস্ট তাদের বেশিরভাগ কাজ থাকে ফিল্মে। দেন আমি হচ্ছে অ্যাপ্লাই শুরু করি বাইরের স্টুডিওগুলোতে, বাট বাইরের স্টুডিওতে অ্যাপ্লাই শুরু করার পরে আমি প্রচুর ফেলিওর হই, প্রচুর। ধরেন বলতে গেলে 70 বা 100+ আমি অ্যাপ্লিকেশন করছিলাম স্টুডিওগুলোতে। আমি যেটা করতাম পুরা বাইরের দেশের স্টুডিওগুলোর লিস্ট নিতাম, পুরা লিস্ট নিয়ে একটা একটা করে ইমেইলে সেম মেইলটা বারবার করে পাঠাইতাম। কারণ আমার চিন্তা ছিল এরকম যে আমার তো টাকা লাগতেছে না, আর এখানে লজ্জাবোধ করার কিছু নাই, ট্রাই করি, তাই না? ওই সময় কিছু কিছু স্টুডিও আমাকে ফিডব্যাক দিছিল যে মানে বাইরের কিছু স্টুডিও আছে যারা আপনাকে যদি রিজেক্ট করে আর আপনাকে ফিডব্যাক দিবে যে তোমার এই জায়গায় কেন রিজেক্ট আরো বেটার হবে। হ্যাঁ ওরা একটা ফলো আপ দেয়। হ্যাঁ, এইরকম যখন কিছু ফলো আপ পেলাম আমি ওই সময় আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমি লিঙ্কডইনে হচ্ছে প্রফেশনালদের সাথে একটু কমিউনিকেশন বিল্ড আপ করার চেষ্টা করি। লিঙ্কডইনে খুব সহজে, ইভেন আপনি যদি চান ক্রিস্টোফার নোলানকেও আপনি ধরেন লিঙ্কডইনে কানেক্ট করে তার সাথে চ্যাট করতে পারবেন। লিঙ্কডইন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম। ওই সময় আমার ধরেন যারা ড্রিম আর্টিস্ট, যাদেরকে আমি ধরেন যে আইডল মানি, তাদেরকে আমি যখন নক করি অনেকেই রেসপন্স করছে, অনেকেই করেনি, বাট আমি তখন তাদের কাছে জানতে চাই যে আমার রিয়েল আর্ট পোর্টফোলিওতে যে আমি কিভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারি আরো। দেন তারা অনেক ফিডব্যাক দেয় আমাকে, যে না, আমি তখন বুঝতে পারি যে না, আমি বাংলাদেশে 3-4 বছর কাজ করার পরেও
বাইরের দেশের একটা জুনিয়র আর্টিস্টের যে স্কিল থাকে সেই লেভেল আমি এখনো রিচ করতে পারিনি। মানে কাজ পারি কিন্তু আমার কাছে পলিশ না। দেন হচ্ছে আমি তখন ইনভেস্ট করা শুরু, ওই সময় কিছু ফ্রিল্যান্স করতাম, ফাইবারে ফ্রিল্যান্স করতাম ওই সময় আমি। দেন আমি যেটা শুরু করি, আমার আর্নিং থেকে মোস্ট একটা অ্যামাউন্ট হচ্ছে আমি কোর্সের জন্য মানে খরচ করা শুরু করি। কারণ আমি সবাইকে বলে, অনেস্টলি বলি, আপনারা যদি থিঙ্ক করেন যে দেশের থেকে তো অবশ্যই না, বাইরের বাইরে, কোর্স হ্যাঁ, ইভেন কোর্সগুলো অনেক এক্সপেন্সিভ, এক একটা কোর্স 300, 400, $500 পর্যন্ত ছিল। এরকম এক্সপেন্সিভ কোর্সগুলো পারচেস করা শুরু করি আমি। বিকজ কেউ যদি থিঙ্ক করেন যে সিজিপিআরস অর আদার পাইরেটেড প্ল্যাটফর্ম শুড বি গুড এনাফ ফর লার্নিং, তাইলে ধরেন যে আপনারা, আমি অনেস্টলি বলবো যে এটা আপনারা একটা ভুল থিঙ্কিং এর ভিতর আছেন। কারণ সিজিপিআরস বা আদার্স পাইরেটেড সাইটগুলোতে তো অনেক লাখ লাখ কোটি কোটি টাকার কোর্সেস আছে, তাই না? তারপরেও কেন এই রিসোর্সগুলো থাকার পরেও মানুষ কেন শিখতে পারে না? রিজন হচ্ছে যখন আপনি কোনো কিছুর ভ্যালু যখন আপনি ইভ্যালুয়েট করতে না পারবেন, সে ফর এক্সাম্পল আপনি $1000 একটা কোর্স ফ্রিতে পেয়ে গেছেন, সত্য কথা আমি কেন এটা কেউই তখন ওই কোর্সটার হচ্ছে মূল্যায়ন ওইভাবে করবে না, ইম্পর্টেন্সটা বুঝবে না। জি, মূল্যায়নটা ইভেন এটা আমিও করতাম। সেকেন্ডলি আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি একজন মেন্টরের কোর্স আপনি ধরেন আদার্স কোন ওয়েবসাইট থেকে নিলেন, হোক কালেক্ট করলেন এনিহাউ, একটা কোর্স দেখাটাই মেন না। একটা কোর্স দেখে সেম ওইটা শেখা, এটা জাস্ট কপি ক্যাট, তাই না? কপি পেস্টিং করার মতো। বাট একটা কোর্স যখন আপনি লিগ্যাল ওয়েতে একজন আর্টিস্টের কোর্স নিবেন, একজন অথরের কোর্স নিবেন, তার সাথে আপনি ডিরেক্ট কমিউনিকেট করতে পারবেন। ইভেন সে আপনাকে টাইম দিবে, আপনি আপনার পোর্টফোলিও তাকে দিলে সে আপনাকে ফিডব্যাক দিবে, এই জায়গায় ইমপ্রুভ করো, কোথাও আটকায় গেলে আপনি তাকে ডিরেক্ট আস্ক করতে পারবেন। সো আমি এই হেল্পগুলো পাইছি। ইভেন আমার জার্মানির একজন ইনস্ট্রাক্টর ছিল, যার আমি হচ্ছে প্রাইভেট মেন্টরশিপ নিয়েছিলাম জাস্ট অন আওয়ারের জন্য। তাকে মোর অর লেস ধরেন $400 মতো পে করছিলাম আমি তার অন আওয়ারের ইন্টারভিউ, মানে শুধু ওনাকে পোর্টফোলিও দেখাবো। আমার মনে হয় যে তার আমার সেই $400 ইনভেস্ট করা ছিল আমার মনে হয় আমার লাইফের সব থেকে বড় ইনভেস্টমেন্ট। কারণ উনি আমাকে যে সাজেশনস গুলো দিছে, উনি আমাকে যে রিসোর্স গুলো দিছে, উনি আমাকে ধরেন আমার রিলেট যে ফিডব্যাক গুলো দিছে, উনি আমার সিভিতে যে ফিডব্যাক গুলো দিছে, এগুলো ইমপ্রুভ করার পরেই ধরেন যে আল্লাহর রহমতে আমার জব তখন হলিউডে ফার্স্ট জব আমার হয়ে গেছিল আর কি। এটা আমি এত লম্বা করে বললাম এই কারণে সবাই যাতে বুঝতে পারে যে মানে জাস্ট কাজ পারা এক জিনিস আর পলিশ কাজ করা এক জিনিস, আর শিখতে হলে অবশ্যই আপনাকে ধরেন কিছুটা ব্যয় করতে হবে প্রফেশনাল জায়গায়। অ্যাকচুয়ালি এটা কি বলা যায় ভাইয়া, যে এমনিতে তো বলে যে যে কোনো সৃষ্টিশীল কাজই হচ্ছে গুরুমুখী বিদ্যা। মানে আপনি যাই শিখতে যাচ্ছেন একটা গুরু লাগে, যেমন গান শিখুন বা আপনি নাচ শিখুন বা যে কোনোটাই শিখেন না কেন আপনার গুরু লাগে। তো আমাদের এই সেক্টরেও আসলে একজন গুরু দরকার, একটা মেন্টরশিপ দরকার, অন্তত পক্ষে পার্ট বাই পার্ট সিস্টেমেটিক ওয়েতে জিনিসগুলা দেখাটাও জরুরি। কারণ ইউটিউব থেকে যেটা আমরা দেখি বা ফ্রি সাইট গুলাতে, সেগুলো তো একদম পার্ট পার্ট থাকে না। এটা হচ্ছে যে মেন্টরের টেস্ট অনুযায়ী, মেন্টরের চিন্তা ভাবনা অনুযায়ী সে করেছে, ওখান থেকে আসলে আমার নিকটা কতটুকু আমি নিতে পারছি সেটা কিন্তু আসলে একটা প্রশ্নের ব্যাপার। এটাই হোক। ভাই আমার মাঝহার বলে ডাকতে পারেন, আমার তো মাঝহার বলে ডাকে। আচ্ছা আচ্ছা, মাঝহার ভাই। আচ্ছা, এই কারণ আমার অভ্যাস হয়ে গেছে, কারণ শুভ ভাই হচ্ছে আমাদের আবুথ্রিডির মেন্টর আর কি। উনি 3ds Max এর জিনিসটা দেখে, এবং উনি ছিলেন হচ্ছে আপনার .3 ছিলেন। .3 প্রোডাকশন, যেটা ধরেন আপনার কথা বলছি 11-12 সালের দিকে। তখন বাংলাদেশে কিছু যেমন দুষ্টু গরুর মিষ্টি হাসি নামি, হ্যাঁ এরকম কিছু, ওই যে সোফার মধ্যে একটা গরু গড়াগড়ি খেয়ে, ওইটার প্রজেক্ট হেড উনি ছিলেন। তারপরে আরো অসংখ্য কিছু কাজ করেছেন, এই কম্পোজিট কাজ বলেন বা যাই বলেন, অসংখ্য কাজ করেছে শুভ ভাই। না না, কম্পোজিট কাজ আমি করি নাই, এটা ঠিক আছে। কম্পোজিট কাজ তখন করা হয় নাই, ওইটা তখন করা হয়েছিল আপনার মানে কম্পোজিটের জন্য তৈরি করে দিতাম। কম্পোজিটের কাজটা মূলত হচ্ছে মরণ ভাই করতে আর কি। 3D পার্টটা দেখতো। হ্যাঁ, আমি শুধু 3D পার্টটা দেখতাম। মানে মরণ ভাই কি চিনছেন? এই যে ফায়ার ড্রাম, যে ফায়ার ড্রামের মালিক, মনন ভাইকে তো চিনি। হ্যাঁ, ফায়ার ড্রামে অনেক গেছি। মনন ভাই তো চিনেন? হ্যাঁ, ওই মনন ভাই আর শুভ ভাই ছিল, এটা মানিক জোর বলতাম আমরা আর কি। একসাথেই আসতো নাম, শুভ মনন এভাবে আসতো। ওনারা আরিফ স্যারের ডিরেক্ট সাথে খুব ভালো রিলেশনশিপ আছে আমার, মাঝে মাঝে কথা হয় ওনার সাথে।
হ্যাঁ, মনন ভাইয়ের সাথে আমাদেরও আছে। মনন ভাই তো এখন অনেক ব্যস্ত ব্যস্ত মানুষ। শুরুটা যখন হয়েছে দেখতে গেলে, ধরেন আমাদের আভাসিতে আরিফ স্যার ছিল কিরকম জানেন? আরিফ স্যার ছিল একমাত্র মেন্টর বাংলাদেশের, যিনি আসলে কি এক ধরনের একটা শিক্ষার মধ্যে নিয়ে আসতে পারছে, অনেক বড় একটা কমিউনিটি তৈরি করতে পারছে। না হলে ওই সময় আসলে শিক্ষার আমাদের কোনো জায়গা ছিল না। আমরা যে সময়টার কথা বলছি, ধরেন 8, 7, 8, 9 এই টাইমটাতে দেখা গেছে যে ওই যে শিখবো আমরা, ইউটিউবে অত অ্যাভেলেবেল না বা কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না। কিন্তু স্যার দেখা গেছে যে উনি নিজে নিজে ওনার ওনার ব্যাকগ্রাউন্ড ফিজিক্স এর ছিলেন। তারপর লেখাপড়া করছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্স থেকে। তো দেখা গেছে সেখান থেকে পড়ালেখা করার কারণে হোক আর যে হোক, প্রচন্ড ভালো একজন শিক্ষক, মানে যে সুন্দর করে বোঝাতে পারে সেটা স্যার খুব ভালো পারতেন। তো পারেন, এখনো পারেন। আসলে স্যার তো ড্যাফোডিলে আছেন এমসিটি ডিপার্টমেন্টে প্রফেসর হিসেবে, আর হচ্ছে আপনার এখন আবার অ্যাস্ট্রোফিজিক্স সেন্টারের ডিরেক্টর, যেটা ড্যাফোডিল নতুন শুরু করেছে আর কি, মহাকাশ গবেষণা বা এই ধরনের একটা বিষয় আসতেছে ড্যাফোডিলে, ওইটার ডিরেক্টর হিসেবে আছেন স্যার। মানে পুরোটাই প্ল্যান করছেন, খুবই ব্যস্ত। মাঝে মাঝে বলে যে আমিও আসবো, আমার একটা ভিডিও আমি দিয়ে দিব আপনাদের ইয়েতে, কিন্তু সময় করতে পারে না। অবশ্য স্যারও আসবে, আপনারা আসছেন দেখলে স্যার অনেক খুশি হবে, আপনাকে দেখলেও খুশি হবে, কারণ চেনে, আপনি ইউনিভার্সিটিতে কাজ করছেন। তো শুভ ভাই, মাজহারুল শুভ ভাইকে আপনি প্রশ্ন করেন, যদি কোনো প্রশ্ন করার থাকে শুরু করেন। টেকনিক্যাল পার্টটা উনি দেখবে, আর আমি হচ্ছে কি সামগ্রিক প্রশ্ন করবো। আজকে আপনাকে প্রশ্ন করবো যে জানবো কিভাবে আপনি হলিউডে গেলেন। এটা তো যাচ্ছে তাই কথা না, এটা তো এত ইজি যে আপনি হলিউডে চলে যাবেন আমাদেরকে না বলে। তো এই কারণে, কারণ আমাদের বাঙালিদের অভ্যাস আছে কিন্তু, তাই না? এটা হচ্ছে যে আমরা আহ একসাথে থাকতে ভালোবাসি তখনই যখন মানে হয় কি যে নিড বা কোনো একটা কারণে পার্সোনাল কিছু থাকে। এছাড়া কিন্তু আমরা কেমন জানি, মানে যার যার মতো, কোন এক একটা দ্বীপ, বিচ্ছিন্ন দ্বীপের মতো। লাস্ট লাইভে বলতেছিলাম, ওই যে মোস্তফা ভাই আসছিলেন উনি, তো ওনার সাথেও বলতেছিলাম যে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো, যে আমাদের সাথে কোনো মিল নাই, মানে ইয়ে নাই। কিন্তু আসলে কিন্তু আমরা কমিউনিটি হইতে পারি না, তাই না? আমরা সবাই যেহেতু এই সেক্টরে কাজ করছি, একটা কমিউনিটি বিল্ড হতে পারে। একটা ভালো, আমরা এখানে দেখা যাবে যে একসময় আমরা একটা ওয়ার্কশপ করতে পারি, যা আপনার কাছ থেকে শেখার। একটা বড় একটা ওয়ার্কশপ করে আপনি আপনি দেখাবেন যে আপনি কোন কোন প্রজেক্টে কিভাবে আটকে আটকে গেছিলেন, কিভাবে শেখা উচিত। এগুলো আসলে মানে কিছু ল্যাক আছে আর কি। যাই হোক, শুভ ভাই, আপনি মাঝার ভাইকে প্রশ্ন করেন, আমি আছি। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি বলছেন হচ্ছে আপনি আফটার ইফেক্ট দিয়ে আসলে আপনার স্টার্টিংটা শুরু হয়েছে, আর এরপর হচ্ছে আপনার নিউক। তো একটা মানে জানার ইচ্ছা হচ্ছে এরকম যে আফটার ইফেক্টের যে লার্নিং কার্ভ আর আপনি হচ্ছে নিউকের যে লার্নিং কার্ভ, এটা কিরকম, মানে খুব বেশি কি ডিফারেন্স নাকি আরো বেশি একটু কমপ্লিকেটেড, কিরকম একটু একটু আলোচনা করুন একটু। আমি যদি অনেস্টলি বলি, সেটা হচ্ছে এটা আমি যখন শিখি ওই সময়ে আমার জন্য ফিগার আউট করা ডিফিকাল্ট ছিল, আমি নিজেও বুঝতে পারিনি। বাট কম্পোজিটিং এর জন্য আপনার সফটওয়্যারটা ডাজন্ট ম্যাটার। আপনার কম্পোজিটিং এর টেকনিক, ফটোশপে আপনি যে টেকনিকটা অ্যাপ্লাই করেন সেম টেকনিক আপনি আফটার ইফেক্টে অ্যাপ্লাই করেন, সেম টেকনিক আপনি নিউকে অ্যাপ্লাই করেন। কারণ ইমেজ ম্যানিপুলেশনের যে টুলস গুলো আছে, ইমেজ ম্যানিপুলেশনের যে টুলস গুলো, এগুলো সবগুলো সফটওয়্যার সেম, কারণ অ্যালগোরিদম গুলো সেম। বাট আমাদের জাস্ট কি ডিফারেন্ট নামে ডাকা হয়, বিভিন্ন টুলসে ডিফারেন্ট নামে ডাকা হয়। আর আফটার ইফেক্ট আর নিউকের লার্নিং কার্ভ যদি বলি, কেউ যদি আফটার ইফেক্ট থেকে ফাউন্ডারি নিউকে শিফট হতে চায়, তার সময় লাগবে সর্বোচ্চ 2 দিন। আচ্ছা। কারণ কি, আপনার কেউ যদি মানে কম্পোজিট যদি আফটার ইফেক্টে করে, আমি মোশন গ্রাফিক্সের কথা বলছি না, জাস্ট আমি একটা ভিজিবল একটা মানে মৌখিক একটা এক্সাম্পল দিই, যে একটা ইমেজকে আপনি হচ্ছে একটু কন্ট্রাস্ট বাড়াবেন, তাই না? আপনি কি করবেন, আফটার ইফেক্টে আগে ফার্স্টে জিনিসটা ইম্পোর্ট করবেন, করার পরে হচ্ছে একটা কম্পোজিশন নেবেন, নেওয়ার পরে সেটা হচ্ছে ওই টাইমলাইনে নিয়ে এসে ছেড়ে দিবেন, দিয়ে তারপর লেভেল টুল অথবা কার্ভ টুল, এই দুইটার একটা টুল ইউজ করবেন, তাই না? করে কি করবেন, মিড টোন শ্যাডো হাইলাইট, আপনি এখানে শ্যাডোটা একটু এইদিক বাড়ায় দিবেন, হাইলাইটটাও বাড়ায় দিবেন, দিলে একটা স্কার্ফ হবে, কন্ট্রাস্ট হয়ে যাবে, তাই না? সেম থিং আপনি নিউকেও আপনাকে করতে হবে, ফাইলটা ইম্পোর্ট করতে হবে। বাট নিউকে হচ্ছে একটু নোট বেস, এই জিনিসটা আপনার এই যেটা বললাম 2 দিন লাগবে, 1-2 দিন, এটা শুধু নোট ট্রিটা বুঝতে লাগবে। আচ্ছা আচ্ছা। নোট ট্রিটা যখন বুঝবেন, তখন নিউকেও গ্রেড নোট আছে, গ্রেড নোট নেবেন, নিয়ে হচ্ছে গ্যামা ডাউন গেইন আপ করে দিবেন, শেষ। আর নিউকে যেটা মজা সেটা হচ্ছে কি,
আফটার ইফেক্টে আপনার যে টুলস গুলো এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যালি কারেক্ট না, বুঝছেন? হুম। কারেক্ট না বলতে কি মানে যে নামে ডাকা হয় সেটা আর কি, বুঝছেন? আমি ভুল বলছি না, এটা আবার অনেকে ভুল বুঝেন না। আচ্ছা। আর নিউকের ধরেন গ্রেডিং টুলস গুলো ম্যাথমেটিক্যালি অ্যাকুরেট, মানে আপনি ডিরেক্ট ম্যাথ করে ধরেন যে রেজাল্ট পাবেন এখানেও সেই রেজাল্ট পাবেন। আর আফটার ইফেক্টটা অনেকটা হচ্ছে আর্টিস্টিক, আফটার ইফেক্টের টুলস গুলো অনেকটা আর্টিস্টিক, বাট নিউকের গুলো যেটা সেটা হচ্ছে যে অনেকটা ম্যাথমেটিক্যাল টুলস। আই হোপ বুঝতে পারছেন। এটা আবার অনেকে কনফিউজ হয় না যে আফটার ইফেক্ট ভালো না, এরকম না। না না না, এটা এটা আমি বুঝতে পারছি ভাইয়া। মানে আমরা যেটা বুঝতে পারছি, মানে আমরা তো টুকটাক কাজ করি এগুলো নিয়ে, তো যেটা হচ্ছে যে আফটার ইফেক্টের যে বিষয়টা থাকে ওইটা ওইটা একটু বেশি গ্লোরিফাইড, যেটাকে মানে আর্টিস্ট গ্লোরিফাইড আপনি ফ্রেন্ডলি, বলতে যেমন কি পারেন, আমি আপনার আর্টিস্ট আর্টিস্টিক গ্লোরিফাইড। যেমন ধরেন আমাদের কম্পোজিটিং ডিপার্টমেন্টটা হচ্ছে 50% আর্ট আর 50% টেকনিক্যাল ডিপার্টমেন্ট, জি জি। বুঝছেন? এখানে ধরেন যে কম্পোজিটর হবে তাকে হচ্ছে খুব ভালো ফিজিক্স জানা লাগবে, যেটা সত্য কথা। ফিজিক্সের যে আলোর যে অধ্যায়টা আছে ছিল না আমাদের 9-10-এ, জি জি, আলোর প্রতিসরণ। হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে আচ্ছা। আপনার যদি ভেক্টর একটু জানেন ভালো, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট এই বেসিক গুলো যদি জানেন, আর ম্যাথ, এগুলো 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 ছাড়া আপনি ভালো কম্পোজিটর হতে পারবেন না। শুধু আর্টিস্টিক বা ওয়েতে আপনি ভালো কম্পোজার হতে পারবেন না, কারণ কম্পোজিটিং অনেকটা অল অ্যাবাউট ম্যাথ করার মতো। আপনি কিছু পিক্সেল মাইনাস করতেছেন, কিছু পিক্সেল প্লাস করতেছেন, মাল্টিপ্লাই করতেছেন, মাস্কিং করতেছেন, দিন শেষে হচ্ছে এই কাজগুলোই করা হয় আর কি কম্পে। এটা একটা বিষয়। আর আচ্ছা, এটা কি তাহলে ওই যে যাক, খুব ইসের ভালো। কাছাকাছি, তাহলে ওই যে দাভিঞ্চির কাছাকাছি, তাহলে দাভিঞ্চি যেভাবে কাজ করে ওটা তো মোটামুটি হ্যাঁ নট বেশি কাজ করে। দাভিন্সি, হ্যাঁ দাভিন্সি বলতে পারেন। দাভিন্সি রিসলভেও কিন্তু অনেক আর্টিস্ট কাজ করে, ইভেন ফ্লেম ছিল এক সময়, হ্যাঁ। ফ্লেম ছিল হুম হুম, ফ্লেম। ফ্লেম কিন্তু ফিউশন আমাদের ছিল না, ফিউশন একটা সফটওয়্যার ছিল, ফিউশন ফিউশন। দাভিন্সিরি আর কি। পরে ওটা ইয়া হয়ে গেছে হ্যাঁ মনে হয়। দাভিন্সি, ফ্লেম ছিল অনেক পাওয়ারফুল একটা সফটওয়্যার, কম্পোজিটিং সফটওয়্যার, যেটা এখন আর ওইভাবে ইউজ হয় না, কারণ নিউ ওয়ার্ল্ডে বেশি ইউজ হয় এই আর কি। শুভ ভাই মনে হয় লেফট হয়ে গেছে, কি না বিদ্যুৎ না না না, টিদ্যুৎ লেফট চলে হই গেছে নাই। কিনা? আমার ফোনে একটু ঝামেলা হইতেছে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি 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 কোশ্চেন করতেছি, সমস্যা একটু নাই। গ্যাপ দিয়ে না না, সমস্যা নাই, আমি কোশ্চেন সমস্যা করতেছি। নাই, আমি গ্যাপ দিয়ে করেন, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই শুভ ঠিক ভাই। আছে, ওকে। গ্যাপ হ্যাঁ দিয়ে করেন, সমস্যা নাই, আমি একটা করি। ধরেন আমরা, ধরেন আপনি যখন মানে একটু বলছেন শুরুর দিকে যে আপনি আহ, মানে হলিউডের কাজগুলো কিভাবে পাইলেন শুরুতে বা কিভাবে গেলেন, যেমন শুরুতে যখন আপনি চেষ্টা করলেন যে বারবার মেইল করছেন বা বারবার তাদের সাথে কন্ট্যাক্ট করার পরে হয়তো তারা একটা ফলো আপ দিচ্ছে যে এই এই জিনিস তুমি ডেভেলপ করো, তাহলে হয়তো তোমাকে কাজ দিব, এই ধরনের যেটা ছিল। আপনার কি মনে আছে যে ফার্স্ট প্রজেক্ট আপনি কোনটা করেছিলেন, এবং ওই প্রজেক্টটা করার সময় আপনার এক্সপিরিয়েন্স কতদিন সময় দিয়েছিল, আপনি কি রানিং আউট অফ দ্য টাইম ছিল কিনা, হারি ছিল কিনা, বা আপনি কোন ধরনের কোনো টেকনিক্যাল ইস্যু ছিল যে কম্পিউটার রেন্ডার করছে না, এই ধরনের কিছু ফেস করেছিলেন কি, এরকম কোনো বলার গল্প আছে কি? আমার হচ্ছে মানে আমি যখন ইঞ্জিনিউরিটি স্টুডিওটাতে প্রথম ফার্স্ট ডে অফিস করি, প্রথম 2 দিন হচ্ছে আমাদের ছিল হচ্ছে অনবোর্ডিং। ওদের প্রচুর হচ্ছে প্রি রেকর্ডেড কিছু ভিডিও ছিল পাইপলাইন বোঝার জন্য ওদের। তো প্রথম 2 দিন শুধু ওই ভিডিওগুলো দেখে একটা বেসিক আচ্ছা। আইডিয়া নিছি, নেওয়ার পর ফার্স্ট ফার্স্ট যে শোতে আমি কাজ করি সেটা হচ্ছে ইয়াং রক, মেবি সিজন 2 হবে। হ্যাঁ ইয়াং মানে এই আচ্ছা। মানে রেসলিং করে যে রক ছিল ওনার হচ্ছে জীবনী নিয়ে হচ্ছে একটা এপিসোড হয় এনবিসিতে। ওইটার সিজন 2-তে মেবি, হ্যাঁ 2-তে, 2, 3 দুইটাতে, 4-এও, 3টাতে আমি কাজ করছি, তো মনে হয় 2-তে হবে এটা। 2-তে প্রথম আমাকে যে শর্টটা দিছে সেটা হচ্ছে মানে এখানকার শর্টের কিছু নাম, মানে কাজের কিছু নাম আছে আলাদা আলাদা, বুঝছেন? তো প্রথম দিন আমি আচ্ছা। আমার তো মানে ওইখানে স্ট্রাকচারটা হচ্ছে আর্টিস্টে থাকবে হচ্ছে লিডের আন্ডারে, কম্প লিডের আন্ডারে, আর লিড থাকে আবার হচ্ছে আপনার ওই সুপারভাইজারের আন্ডারে থাকে, বুঝছেন? কম্প সুপারভাইজার আন্ডারে থাকে। তো লিড আমাকে জাস্ট বলছে যে একটা শর্ট অ্যাসাইন করে দিছে, অ্যাসাইন করে শর্ট গিটে ওখানে বলে দিছে এটা হচ্ছে স্প্লিট স্ক্রিন। এখন স্প্লিট স্ক্রিন কি এটা আমি জানি না, সত্য কথা যেটা। সো স্প্লিট স্প্লিট ছিল, স্প্লিট। হ্যাঁ স্প্লিট স্ক্রিন একটা টাস্কের নামই হচ্ছে আচ্ছা। স্প্লিট স্ক্রিন। এখন এটা কি আমি জানি না, স্প্লিট স্ক্রিন কি জানি আচ্ছা। না। তো তখন ওকে। ওদের একটা জিনিস ভালো, সেটা হচ্ছে আপনি যদি ওদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন ওরা খুশি হয়। তো আমি তখন আমার হুম। লিড জিজ্ঞেস করলাম যে দেখো আমি তো নতুন,
আমার আজকে ফার্স্ট ডে। আমি এর আগে কোনোদিন হচ্ছে হলিউড কোনো প্রজেক্টে কাজও করি না। আমি ডিরেক্ট সত্য স্বীকার করেই বলছি যে তো আমি তো স্প্লিট স্ক্রিনকে এটা বুঝি না। তখন উনি আমাকে বলে দিল ওকে কিছুই না, এটা জাস্ট হচ্ছে দুইটা প্লেট আছে, এ প্লেট বি প্লেট আছে, এ প্লেটের হচ্ছে এই ক্যারেক্টারটা রাখো আর বি প্লেটের ওই ক্যারেক্টার রাখো, রাইখে অফলাইনের সাথে ম্যাচ করো। আচ্ছা এটাই আর কি। দুইটা প্লেট ওকে থেকে দুইটা অবজেক্ট নিতে হবে, নিয়ে একটা অবজেক্ট একটা প্লেট বানাইতে হবে। লং স্টোরি শর্ট হচ্ছে এটা। আর সেটার সাথে একটা রেফারেন্স জি অফলাইন দেওয়া আছে, অফলাইনটা ফলো করতে বলে আর কি। ওইটা যখন বলছে তখন আমি বুঝে গেছি, কারণ কাজটা কিন্তু খুবই ইজি, বাট ওনাদের হচ্ছে বলার ধরনটা, মানে ওনাদের যে মানে ওটা ওটা একটা ইন্ডাস্ট্রি প্র্যাকটিস, ওদের ইন্ডাস্ট্রি প্র্যাকটিস যে ইন্ডাস্ট্রিতে ওরা ওই বিষয়গুলোকে সব স্টুডিও এইভাবেই কথা বলে। বাট আমি তো এর আগে তো ওইরকম প্রজেক্টে কাজ করি না, এজন্য আমি জানতাম না। দেন ওইটা আমার মনে হয় বুঝতে প্রথম পেরেছি। ভার্সনই অ্যাপ্রুভ হয়ে গেছে। ইভেন আচ্ছা আমি ফার্স্ট ভার্সনই অ্যাপ্রুভ হয়েছে। দেন স্লোলি আমাদের ওইখানে একটা ভালো অপশন ছিল, সেটা হচ্ছে যে প্রতিটা উইকে অফিসে হচ্ছে 1 ঘন্টা করে একটা সেশন হইতো একটা দিনে মঙ্গলবারে। সেটা হচ্ছে দুপুর 12টাতে, মানে রাত 12টা থেকে শুরু হতো বাংলাদেশি টাইম। ওদের ওখানে দুপুর 12টা থেকে ধরেন যে 1টা পর্যন্ত 1 ঘন্টা সিনিয়র আর্টিস্টরা নতুন নতুন জিনিস শেখাইতো। ইভেন হচ্ছে ওয়াও সেটা হচ্ছে মানে এটা কিন্তু এখানে আমি যখন ওই ক্লাসটা করতেছি, এটা কিন্তু তারা কিন্তু আমাকে পে করতেছে। এমন না যে এটা এই সময় ওয়াও টাইম অফ থাকে, তা না। ইভেন ওদের কাছে প্রায় এরকম 200টা ভিডিও লাইব্রেরি ছিল। সো আমার তখন শেখা, আমি তো তখন ধরেন যে শেখার জন্য পাগল হয়ে গেছি যে এগুলো শিখবো শিখবো শিখবো। অফিস আওয়ার বাদে ধরেন আমার রিমোট পিসির অ্যাক্সেস 24 ঘন্টা ছিল। অফিস আওয়ার শেষ, আমি একটা করে টপিক নিয়ে শিখতাম, শিখে শিখে আমার নিজের পিসিতে প্র্যাকটিস করতাম। রিমোট পিসির অ্যাক্সেস আমার ছিল, লগ ইন করতাম, দেখতাম, শিখতাম, আবার সেগুলো বাসায় প্র্যাকটিস করতাম। এইভাবে আমার শেখাটা শুরু হয়। ইভেন ওই রিসোর্সগুলো এতটা ভ্যালুয়েবল ছিল যে প্রত্যেকটা রিসোর্সই হচ্ছে মানে তারা যখন কোনো একটা শর্ট করতে গেছে, কমপ্লেক্সিটিতে পড়ছে, মনে হয়েছে যে এই জিনিসটা আর্টিস্টদের শেখানো দরকার, সেগুলা তারা হচ্ছে ওই মানে ওই শো, ওই লাইভ শোটাতে আর কি ইয়ে করে রাখতো আর কি, ট্রেনিং প্রোগ্রামটাতে। মানে বিষয়টা কত ফিউচারিস্টিক ওরা, তাই না? মানে এইটা তো আমার প্রবলেম হয়েছে টেকনিক্যালি, এইটাকে আমরা ফলো আপ করি, এটাকে সলভ করি, তাহলে পরবর্তীতে প্রবলেমটা হবে না, টাইম বেঁচে যাবে। জাস্ট চিন্তা করেন যে 200, আমি যে সময় ছিলাম ওইখানে ওই সময় প্রায় 200-র মতো ভিডিওর একটা লাইব্রেরি তৈরি হয়ে গেছিল। ওই লাইব্রেরি আমি দেখে, আমি প্রায় 1.5 বছরের মতো ওখানে জব করছি, ওইগুলো দেখেই মোস্ট অফ দা কাজ আমি শিখছি, যেটা সত্য কথা। আর এর আগে যে কোর্স কিনছি, যা কিছু শিখছি, বাইরে আসলে যা শেখানো হয় এটা ইন্ডাস্ট্রিতে কোনো কাজেই লাগে না। প্র্যাকটিক্যাল এক্সাম মানে প্র্যাকটিক্যাল লাইফটা টোটালি অন্যরকম। ডিফারেন্ট কারণ টিউটোরিয়ালে টোটালি। সহজ জিনিস একদম প্রি মেড, ধরেন কেউ কিন্তু প্যারাই যাইতে চায় না, কোনো কিছু শিখাইতে চাইলে সে না, যেটা যেটা শিখতে সহজ হবে আর কি, সহজ হবে সেটা তৈরি করতে। বাট বাট আর এক্সাইটমেন্ট তৈরি করবে। লাইভ প্রজেক্টটা টোটালি অন্যরকম, এটা কি বিষয়। শুভ ভাই, নেক্সট কোশ্চেনটা করেন। আচ্ছা, তো আপনার ট্রিপলি তো আপনার তো মানে সাবজেক্ট ছিল, বিএসসি করা কমপ্লিট হয়েছে, তো ওখানে কি আপনার পাইথন ছিল? আমার হচ্ছে ডিপ্লোমা বিএসসি দুইটাই হচ্ছে ট্রিপলিতে করা, বুঝছেন, হ্যাঁ, হ্যাঁ। ইলেকট্রিক্যালে করা। হুম। পাইথন প্রোগ্রামিংটা ওইভাবে ছিল না আমার ট্রিপলিতে, বাট সি ছিল, সি প্লাস সি প্লাস ছাড়া ছিল। ছিল, আচ্ছা। এই দুইটা সাবজেক্ট ছিল যেখানে ধরেন মোটামুটি আমাদের ভালোই শেখানো হয়েছিল, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা খুব ভালোভাবে শেখানো হয়েছিল। সো ওইখান থেকে আমার হচ্ছে একটা বেসিক তৈরি হয়ে গেছে। ইভেন ডিপ্লোমাতেও আমার হচ্ছে সি করতে হয়েছে, হুম। ডিপ্লোমাতেও সি ছিল 6 or 7 সেমিস্টারে। সো সি সি প্লাস প্লাস এর একটা বেসিক ছিল, খুব বেশি অ্যাডভান্স না হলেও আমি জানতাম যে না প্রোগ্রামিং কিভাবে করতে হয়। দেন স্লোলি যখন একটু কম্পোজিটিং এ এক্সপিরিয়েন্স হলো, তখন হচ্ছে আমি পাইথন শেখা শুরু করি। আর পাইথন এত ইজি একটা ল্যাঙ্গুয়েজ, এত সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ, শিখতে খুব বেশি টাইমও লাগেনি। জাস্ট একটু কিছুদিন সময় দিছি, দেওয়ার পরে ধরেন স্পেশালি আমি পাইথনে হয়তো বা খুব বেশি কিছু করতে পারবো না, বাট মানে আমি যে যে সফটওয়্যারটাতে কাজ করি, নিউকের যে এপিআইটা আছে, এপিআইটা আমি ভালোভাবে বুঝতে পারি আর কি। ইভেন আমি অলরেডি অনেক টুলসও বিল্ড করছি ফাউন্ডারি নিউকের জন্য, যেগুলো ইন্ডাস্ট্রিতে ধরেন অনেক আর্টিস্ট ইউজ করতেছে। ইভেন আমাদের কমিউনিটিতে অনেক ছোট, আমার একটা টুলস প্রায় 1000-এর বেশি ডাউনলোড হয়েছে, 1200-এর বেশি। হ্যাঁ, আপনার সাইটে আছে এটা, বাহ, সাইটে অনেকগুলো আছে। সো ইভেন মানে আমার টুলস গুলো অনেকে ইউজ করে। যেমন শুভের কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যেমন এখন হলিউডে জেনারেটিভ এআই চলে আসছে,
তো এআই দিয়ে যেমন আপনার অনেক কাজ হচ্ছে, যেমন হচ্ছে ম্যাজিক রিটাচ, তাই না? তারপরে হচ্ছে ডিসক্রিপটিভ কালার ওয়ে কম্পোজিটিং এ ব্যবহৃত হচ্ছে। এই টুলস গুলো আসলে মানে আপনাদের মতো আমরা যারা কম্পোজিট নিয়ে কাজ করতেছে তাদের কি ক্রিয়েটিভিটিটাকে কি কোনোভাবে হ্যাম্পার করছে, বা এমন হয়ে যাচ্ছে যে সে কি এইটা করার কারণে বা জেনারেটিভ এআই এর কারণে তার যে ক্রিয়েটিভ সাইড গুলো, মানে যারা মানে সব ক্ষেত্রেই তো চলে আসছে, তো আপনার সাইড থেকে কম্পোজিটরদের ক্রিয়েটিভিটি দেখানোর যে জায়গাটা ছিল সেই জায়গাটা কি কোনো রকম কোনো হ্যাম্পারিং বা কোনো ধরনের কোনো চেঞ্জেস কি নিয়ে আসবে কিনা অন্তত ভবিষ্যতে, সেটা যদি একটু বলতেন। এআই যে এটা অনেক বলতে গেলে একদমই নিউ টপিক আমাদের জন্য। এআইটা খুব রিসেন্ট টাইমে কিন্তু খুব হাইপও চলতেছে। এআইটা অনেক ব্রডলি ধরেন যে এখন আমি যেটা দেখতেছি যে আমাদের কিছু কিছু ইন্ডাস্ট্রিতে খুব বড় ইম্প্যাক্ট ফেলছে। বিশেষ করে হচ্ছে ইমেজ জেনারেশনের ক্ষেত্রে ধরেন জেনারেটিভ এইটা অনেক হেল্প করতেছে। ইভেন গুগলের নিউ একটা টুলস আছে যেটা ভিডিও জেনারেশন করতেছে, ভিও 3। হ্যাঁ VO3। বাট আমি যদি ফিল্মের কথায় আসি, সো ফিল্মের জন্য আমরা আমরা যে কোয়ালিটিতে কাজ করি সেইটার থেকে এআই এখনো অনেক দূরে আছে, অনেক দূরে। এখন আমাদের মাঝখানে একটা কমন একটা প্রবলেম আছে বুঝছেন, কনসেপ্ট আছে আমাদের মাঝখানে। সেটা হচ্ছে যে জি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু যে এখন নতুন একটা টপিক তাও না। যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, নিউকে একটা টুলস আছে গ্রিন স্ক্রিন করার জন্য, যেটার নাম হচ্ছে প্রাইমেট। প্রাইমেটে 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 হচ্ছে একটা বাটন আছে, যে বাটনে ক্লিক করলে ও অটোমেটিক হচ্ছে আপনার গ্রিন স্ক্রিনটা ডিটেক্ট করে ফেলে। এমনি ধরেন কি লাইট বা আদার টুলস গুলোতে আপনাকে বলে দিতে হয় যে ড্র্যাগ করে ধরো এটা বলে দিতে হয়, বাট প্রাইমেট অটোমেটিক্যালি ডিটেক্ট করতে। এটা প্রায় 2006-07 সালে ডেভেলপ করা একটা টুলস, ইভেন তার আগে। জি এইটা কি, এটা হচ্ছে মেশিন লার্নিং। এই টুলসটা তৈরি করেছে, এখানে পিছনে ব্যাক এন্ডে কি মেশিন লার্নিং কাজ করে। কি করাইছে ওকে, যে আমি যতটুকু ধরেন আমার টুকটাক একটু প্রোগ্রামিং নলেজ আছে, এই জন্য আমি যেটা বুঝি যে ওই টুলসটাকে আগে বোঝানো হয়েছে, প্যাটার্ন বোঝানো হয়েছে, মানে গ্রিন পিক্সেল গুলো কোন ভ্যালুতে হয় ওইটা বোঝে, যে গ্রিন পিক্সেল কোনটা হবে ও বোঝে, এটা বোঝে ও একটা এভারেজ করে গ্রিন স্ক্রিনটা ডিটেক্ট করতে পারে। এটাকে বলা হচ্ছে মেশিন লার্নিং। সো আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে মেশিন লার্নিং নতুন কিছু না, এটা অনেক আগে থেকেই হয়ে আসছে। বাট রিসেন্ট টাইমে এই জিনিসটা ধরেন আমরা জানতে পারছি, প্লাস এটা এখন ব্রডলি ইউজ হচ্ছে। এখন এআই এর ভিতর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মেশিন লার্নিং আর একটা হচ্ছে জেনারেটিভ এআই। জেনারেটিভ এআইটা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি কোন একটা টেক্সট দিয়ে দিচ্ছেন, ও কোনো কিছু জেনারেট করে দিচ্ছে, তাই না? এটা খুবই ভালো ইমেজ জেনারেশনের জন্য, বা ধরেন আমাদের ছোটখাটো কাজ করার জন্য খুবই ভালো, খারাপ কিছু না। মানে যেগুলো আসলে টাইম কনজিউমিং, মানে টাইম খায়, সেই সব কাজের জন্য বেটার। যেমন ধরেন এখন আমি বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের অ্যানিমেশন ভিএফএক্স ডিপার্টমেন্টে ফিল্ম অ্যান্ড মিডিয়ার জন্য জেনারেটিভ এইটা ধরেন ফিল্ম পাইপলাইনে খুব বেশি ইফেক্ট করবে না, বুঝছেন? খুব বেশি কাজেও আসবে না, খুব বেশি ইফেক্টও করবে না ডিরেক্টরস মিডিয়াম। বাট মেশিন লার্নিং যেটা অলরেডি ধরেন মেশিন লার্নিং দিয়ে যে পরিমাণ সুন্দর সুন্দর টুলস তৈরি হয়েছে, ইভেন আমরা নিউক তো 2020 থেকেই হচ্ছে ধরেন মেশিন লার্নিং টুলস ইন্টিগ্রেট করছে নিউকে, যেটার নাম হচ্ছে কপিক্যাট। এই মেশিন লার্নিংটা আমাদের ভাই পাইপলাইনটা অনেক ইজি করে দিবে, অনেক কিছু সহজ করে দিবে। যেমন আমি উদাহরণ দেই, এখন মেশিন লার্নিং টুলস হচ্ছে মকা প্রোতে ইন্টিগ্রেট করা হয়েছে, সিলুট এফএক্সে ইন্টিগ্রেট করা হয়েছে, ফাউন্ডারি নিউকে আছে, আফটার ইফেক্টে আছে। মেশিন লার্নিং টুলস গুলো কি করতেছে, ধরেন যে রোটোটা আমার ম্যানুয়ালি করতে হয়েছে, এখন সে আমাকে ধরেন যে একটা সুন্দর একটা রোটো করে দিচ্ছে জাস্ট এক ক্লিকে। একটা রোটো হয়তো বা আমার 10 ঘন্টা সময় লাগতো, এখন মেশিন লার্নিং সেটা 1 ঘন্টায় করে দিচ্ছে। বাট তারপরেও এখনো সেই লেভেলে যায়নি যেটা পিক্সেল পারফেক্ট হবে। বাট আই হোপ যে রোটোস্কোপিং বা আদার যে ডিপার্টমেন্ট গুলো, মানে পেইনফুল ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট গুলোতে ধরেন মেশিন লার্নিং আমাদের প্রচুর হেল্প করবে। যে কাজগুলো আমরা ধরেন রেগুলার করি, ধরেন একটা কাজ যে কোনো শট শুরু করার আগে ধরেন 10 বার, মানে প্রত্যেকটা কিছু কমন কাজ থাকে যেগুলো আমার বারবার করতে হয় একটা শট শুরু করার আগে। এই কাজগুলো তখন কি করবো, আমরা মেশিন লার্ন করাবো যে
এই কাজগুলো আমি প্রতিদিনই করি, তুমি এই প্যাটার্নটা বুঝে দেন কি করবে, আমি কাজ শুরু করার আগে আমি একটা বাটনে ক্লিক দিব, তুমি আমার এই বোরিং কাজগুলো তুমি করে দিবে। তাইলে আমার কি হবে, আর্টিস্টের কি হবে, আর্টিস্ট তখন এই বোরিং কাজগুলো আর তার করতে হবে না, সে কি পাবে, ক্রিয়েটিভ ফ্রিডম পাবে, সময় পাবে তার ক্রিয়েটিভ ইনপুট দেওয়ার জন্য। ইয়েস ইয়েস ইউ আর রাইট। লং স্টোরি শর্ট, এটা হচ্ছে এআই আর হচ্ছে 3D অ্যানিমেশন এন্ড ভিএফএক্স এ এই জিনিসটা ইমপ্যাক্ট করে। আর একটা কাজ হয়তো বা করতে পারে, যেমন জেনারেটিভ এআই এই খারাপ জিনিস তা বলতেছি না, বাট আমাদের জন্য ওইরকম অত ভালো কিছু না। বাট আমাদের একটা সমস্যা আছে, রেন্ডারিং আমাদের হিউজ টাইম লাগে, তাই না? এইখানে যদি ধরেন সায়েন্টিস্টরা যদি কাজ করতে পারে, এনভিডিয়া প্লাস আদার্স যে রেন্ডার ইঞ্জিন গুলো আছে, এরা যদি ধরেন এই লার্জ মডেল ল্যাঙ্গুয়েজ গুলো যদি ইউজ করে, কোনো প্রোগ্রামকে যদি ট্রেন করায় যে রেন্ডার টাইমটা কমাই দিবে, আমার রেজাল্ট ভালো আসবে। যেমন অলরেডি দেখেন আরো অনেক আগে থেকেই কিন্তু ক্যাওস গ্রুপ কিন্তু ডিনয়েজার নিয়ে আসছে, তাই না? এনভিডিয়া এটা কি, এটাও তো একটা মেশিন লার্নিং টুল। ও কি করে, ও জানে যে আমি একটা রেন্ডার দিলে আমার ভিতরে নয়েজ আসে, ওটা ট্রেন করাইছে যে তুমি যখনই এই নয়েজ গুলা দেখবা তখন কি করবা, তুমি এই নয়েজ গুলো রিমুভ করে আশেপাশের পিক্সেল গুলো নিয়ে সেখানে ফিল করে দিবা, মিডিয়ান করে দিবা। এটা তো আরো অনেক আগে থেকেই হয়ে আসছে এই মেশিন লার্নিংটা, তাই না? যেমন ধরেন এইরকম ধরেন যে এআই আমাদের এইভাবে আমাদের কাজকে সহজ করার জন্য হেল্প করবে। কেউ যদি থিঙ্ক করে যে না এআই আসছে দেখে আমার চাকরি চলে যাবে, এটা আসলে পুরাই ভুল ধারণা আমি যেটা মনে করি। কারণ দিন শেষে ধরেন যে হিউম্যান টাচ লাগবেই। ইভেন আমার রিসেন্ট এক্সপিরিয়েন্স বলি, আমি হচ্ছে একটা কমার্শিয়ালসে প্রায় 20টা শর্ট ছিল, তার ভিতর হচ্ছে 11টা শর্ট হচ্ছে জেনারেটিভ এআই দেয়া হচ্ছে করা ছিল। বাট ওই শর্টগুলো দেখে ধরেন ফিল করা যাচ্ছিল এগুলো জেনারেটিভ এআই, বুঝছেন? পরে কি করলাম আমরা, আমাকে তখন হচ্ছে ভিএফএক্স প্রোডিউসার বলল যে এই শর্টগুলোতে তুমি কিছু লেন্স ফ্লেয়ার অ্যাড করো, কিছু লেন্স ইফেক্ট অ্যাড করো, প্লাস আদার কিছু রিয়েলিস্টিক ভাবটা আনো, রিয়েলিস্টিক ভাবটা নিয়ে আসো। তো দিন শেষে ধরেন আপনি যেটাই করেন মানুষের টাচটা লাগবে, বুঝছেন? এটা হচ্ছে বিষয়। ধরেন আমরা আফটার ইফেক্টে যারা কাজ করি, যেমন আফটার ইফেক্টে কাজ করলে, যেমন রিসেন্ট আফটার ইফেক্ট সিসি 2025 এ কিন্তু 3D ইন্টিগ্রেশন দিয়ে দিচ্ছে। তাই হয়তো জানেন যে আপনি 3D যে কোনো প্রোডাক্ট নিয়ে এসে এখানে কাজ করতে পারবেন, অ্যানিমেশন করতে পারবেন, ইভেন ক্রিয়েটও করতে পারবেন। ক্রিয়েটটা ওই রকম হাই লেভেল না হলেও মোটামুটি যে একটা পাত থেকে যেটা আমরা করতাম আগে সেরকম কিছু করা যাবে। কিন্তু আপনি এখানে ওবিজে ফাইল বা ফাইল গুলো আপনি এনে এখানে রেন্ডার, ইভেন ম্যাটেরিয়াল করে আপনি করতে পারবেন, যেটা 2025-এ করে ফেলছে অলরেডি। এছাড়া আগে আমাদের আফটার ইফেক্টে যেমন যে কন্টেন্ট একটা ইয়ে ছিল যে মাস্ক করে ধরাই দিলে একটা ভিডিও থেকে আপনি এই জিনিসটা ডিলিট চাচ্ছেন, পুরো ভিডিও থেকেই ডিলিট করছে। সো আমরা তারপরে রোটো ব্রাশ বলেন, সবকিছু এগুলো তো এই বিষয়গুলো তো আজকের নয়, এইগুলো তো মেশিন লার্নিং এর যে বিষয়গুলো আমাদের সাথে আমাদের পরিচিত হয়েছে অনেক আগে থেকে। তো আমরা যারা প্রফেশনাল কাজ করতেছি তারা তো ধরেন জিনিসটা বুঝতেছি। কিন্তু আমার যে প্রশ্নটা হচ্ছে যে এখন যারা আসলে কোনো স্কিল, আমরা তো কিছু একটা শিখেছি, ধরেন প্রথমে হয়তো বা আঁকা আঁকি বা এই জায়গায় কিছু হয় না, কালার কম্বিনেশন কম্পোজিটের জন্য দরকার হয়, তারপরে যেমন হয় আমরা 3D শিখেছি বা আমরা মোশন গ্রাফিক্স এর জন্য আফটার ইফেক্ট বা কোনো কিছু শিখেছি। কিন্তু এখন আমার কথা হচ্ছে যারা এই এখনকার যে জেনারেশন, মানে যারা এই যে ভিও 3 পে বা আপনার হচ্ছে রানওয়ে এমএল পে, এগুলো পে, যারা এআই পে, যারা শুরু চিন্তা করতেছে লিখবো আর হয়ে যাবে, বা ইমেজ নিয়ে আসবো দিব আর হয়ে যাবে, এখন তারা যখন এমনি আমরা একটু অধৈর্য, মানে এখনকার জেনারেশন আর বাংলাদেশের ছেলেপেলেরা আরো অধৈর্য, তাদের তো আসলে ওই আমাদের মানে স্প্যান অনেক কমে গেছে, তাই না? কনসেন্ট্রেশন স্প্যান বলেন আপনি, যেটাই বলি আমরা। সেই ক্ষেত্রে যারা এই এআই কেই টার্গেট করতেছে ফার্স্ট স্কিল হিসেবে, কোনো স্কিল না রেখে, আসলে তাদের জন্য আসলে আপনার সাজেশন কি থাকবে? আসলে আমার সাজেশন বলতে কি, আসলে এইরকম তো আমাদের সব ইন্ডাস্ট্রিতে আছে, বুঝছেন? সব ইন্ডাস্ট্রিতে আছে, মানে একটা পার্সেন্টেজ মানুষ এরকম থাকবেই যারা যে কোনো ট্রেন্ড ফলো করেই ধরেন যে নতুন কোনো কিছু আসলে সেটা নিয়ে কিছুদিন লাফালাফি করে তারপর শেষ করে ফেলবে। এরকম ধরেন আমিও রিসেন্ট দেখছি যে আমাদের বিশেষ করে ফেসবুকে, আমি যখন হচ্ছে মানে আমার বাইরের দেশের ফ্রেন্ডরা যারা মেশিন লার্নিং বা হচ্ছে জেনারেটিভ ইউজ করতেছে, ওদের ইউজেসটা দেখি আর বাংলাদেশের আমাদের আর্টিস্টদের ইউজেস দেখি, তখন আমার নিজের কাছেই কষ্ট লাগে। যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি,
এখন রিসেন্ট একটা ট্রেন্ড হয়েছে কি যে ভিও 3 তে একটা ভিডিও বানায় বলবে আরে অমুক ভাই তো আমাকে প্রম্পট দিছে, তাই না? আপনি এই ভিডিওটা দেখেন, যতগুলো ভিওতেই রেন্ডার করা ভিডিওগুলো যেগুলো দেখবেন, ফার্স্টে আপনার যেটা নোটিস হবে সেটা হচ্ছে যে ওদের প্রত্যেকটা ভিডিওর এক্সপ্রেশন সেম। ধরেন যে অনেকটা কিছু অ্যাক্টর থাকে না যারা ধরেন যে মানে রিয়েল অ্যাক্টিংটা ভিতর থেকে করতে পারে না, মনে হয় যে জোর করে অ্যাক্টিং করতেছে, এটা বোঝা যায় বাইরে থেকে ফিল করা যায় না। ইভেন আমি কোনো অ্যাক্টরস এর নাম নিতে যাচ্ছি না, আমাদের বাংলাদেশে এরকম কিছু অ্যাক্টরস আছে যারা ইউটিউব থেকে ধরেন যে নাটকে কাজ করে, বোঝা যায় যে সে অ্যাক্টিং করতেছে। ইভেন এই টুলস গুলোতে রেন্ডার করে এগুলো কিন্তু এই সেম জিনিসগুলো হচ্ছে। সেকেন্ডলি দেখবেন আপনি ফোরগ্রাউন্ড দেখতেছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে ক্যারেক্টার গুলো দৌড়াদৌড়ি করতেছে, স্পিড এপিএস বেশি, সামনের মানুষ হাঁটতেছে এপিএস 25, মানুষ ভিতরে এপিএস হচ্ছে অনেক ফাস্ট, দেয়াল ভেদ করে ওই সাইডে চলে যাচ্ছে। সেকেন্ডলি আরো বিষয় দেখবেন যে কোনো ভিডিওতে আপনি পাবেন না, ওই শার্পনেস পাবেন না। সো এগুলো হ্যাঁ খুবই ভালো, এগুলো না সবাই মজা করতেছে, নতুন জিনিস হয়তোবা ডেভেলপ করবে এখন যেহেতু একদমই প্রাইভেট স্টেজ। এগুলো ঠিক আছে, এগুলো ধরেন আপনার কি হবে একটা পর্যায়ে হয়তোবা মানে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বা ফেসবুকে ভিডিও মনিটাইজেশন সেই এগুলোর জন্য ঠিক আছে। বাট এই জিনিসটাই ধরেন এই টুলস গুলো ইউজ করে আবার হচ্ছে আমি আরেকটা গ্রুপ অফ পিপলস কে দেখছি, ক্রিয়েটিভ পিপল যারা আমাদের মতো আর্টিস্ট, তারা এই টুলস গুলো ইউজ করে অনেক ভালো ভালো কাজ করতেছে। কেমন? 50% এআই জেনারেট করতেছে আর 50% নিজের হিউম্যান টাচ দিচ্ছে যারা র আর্টিস্ট। তখন যখন হিউম্যান টাচ 50% হিউম্যান টাচ এআই এর উপর পড়তেছে, তখন আর ওই জিনিসটা ফিল হচ্ছে না এটা এআই দিয়ে তৈরি করা। এরকম আমি মানে রিসেন্টলি হচ্ছে মানে আমার পরিচিত আমার ভাইরাই হচ্ছে এরকম একটা পাইপলাইন ডেভেলপ করছে, যারা কাজ করতেছে, এটা এখনো রিলিজ হয়নি, অ্যানিমি টাইপ। আপনার ধরেন এখানে এআই এর অনেকগুলো টুলস এর হেল্প নেওয়া হয়েছে, বাট এআই এর হেল্প নেওয়া হয়েছে ধরেন 40% আর 60% হচ্ছে হিউম্যান আবার কন্ট্রোল করছে সেটাকে আফটার ইফেক্টে। দেন যে রেজাল্টটা আসছে ওই রেজাল্ট আপনার কাছে দেখে মনে হবে না যেটা এআই এর রেজাল্ট। সো লং স্টোরি শর্ট সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আর্ট সেন্স ছাড়া যদি এআই কেন যে টুলসে আপনাকে দেখা দেন, সহজভাবে বলি, যে ধরেন যে যার ধরেন ফ্রেমিং জানে না, ক্যামেরার ফ্রেমিং জানে না, কম্পোজিশন জানে না, তাকে যদি আপনি রেড ক্যামেরা দেন, এরিয়াল এক্সা দেন, যেটাই দেন, বা ডিএসএলআর দামই দেন, মোবাইল বা ফোন দেন, সে কি করবে? সেই দিন শেষে কিন্তু ওইটার প্রপার ইউটিলাইজ করতে পারবে না। বাট যখন একটা মানুষের আর্ট সেন্স থাকবে, যেটা আমাদের ডিজিটাল আর্টের জন্য যে সেন্সগুলো থাকা দরকার, এই সেন্স যখন একটা মানুষের থাকবে, তখন সে যে টুলস ইউজ করুক সেখান থেকে প্রপার আর্টটা বের করে নিয়ে আসতে পারবে। আচ্ছা, ওই যে আমরা কথা বলতেছিলাম হচ্ছে পাইথনের আপনার স্ক্রিপ্ট নিয়ে আর কি। তো স্ক্রিপ্টগুলো সাধারণত বাংলাদেশে আসলে আমরা যেটা দেখি যে কেউ যদি একটা টুলস পায়, সাধারণত টুলসগুলো সাধারণত আমাদের মানে বেশিরভাগই তৈরি করে না, অন্য জনের টুলস তৈরি করা থাকে, সেটা আবার শেয়ারও করে না, মানে যতভাবে কুক্ষিগত করে রাখা যায় আর কি। হ্যাঁ, এবং এটা বলেও না যে ভাই আমি এটা ইউজ করে এটা এই কাজটা করছি। তো আপনার ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে টোটালি উল্টা, আপনি হচ্ছে অন্যের জিনিস না, এক নাম্বার নিজের তৈরি জিনিস করা, এবং সেটা আবার করে দিয়েছেন হচ্ছে ওপেন করে দিয়েছেন। তো এই বিষয়টা আসলে আপনি মানে কি জন্য করছেন? এটা কি আপনার মানে আরেকটা ব্যাপার থাকতে পারে যে আপনি যেটা দেখলাম যে আপনি বোধহয় নিয়োগ বোধহয় শেখান, আগে বোধহয় শেখাইতেন বা এরকম কিছু একটা ইয়া ছিল, তো স্টুডেন্টদের জন্য করছিলেন নাকি সবার জন্য করছিলেন, মানে একটু ডিটেলস একটু জানতে চাচ্ছিলাম। আসলে আমি তো কিছু কিছু মানুষকে উস্তাদ মানি, মানে গুরু মানি আর কি, আইডল মানি। বাইরের দেশে কিছু আর্টিস্ট আছে, আমি বাইরের দেশের মানুষদের সাথে মিশে আমি যেটা বুঝতে পারছি, আমার বেশিরভাগ কলিগ ফ্রেন্ডস হচ্ছে এখন বলতে গেলে বাইরের দেশের। সো ওদের সাথে মিশে আমি যেটা বুঝছি যে আসলে জ্ঞান জিনিসটাকে না কখনোই হচ্ছে একটা বাউন্ডারির ভিতর আটকে রাখাটা উচিত না, বুঝছেন? এটা ছড়াই দেওয়া উচিত। আর আমি ধরেন নিউকের তো ধরেন 50% টুলস হচ্ছে ডিফল্ট না, এগুলো আদার আর্টিস্টদের তৈরি করা, বেশিরভাগ যেগুলো আমরা গিজমোস বলি। আর ফাউন্ডারি নিউকের কমিউনিটি, ইভেন নট অনলি ফাউন্ডারি নিউক, হোদিনি বা আদার্স সফটওয়্যার গুলোতেও, ইভেন মায়াতেও বাইরের দেশে যে কমিউনিটি, ওরা প্রচুর টুলস বিল্ড করে তাদের পাইপলাইনে হেল্পের জন্য, দেন ওরা এটা ওপেনলি হচ্ছে সবার জন্য ফ্রি করে দেয়।
আর আমার কাছে পার্সোনালি মনে হইতো যে আমার নিজের জন্য একটা দায়বদ্ধতা আছে, আমি এতজন মানুষের একটা টুলস ইউজ করি, কারণ মোস্ট অফ দ্য টুলস দেখা যাবে যে ফ্রি নিউকের গিজমোস গুলো, যেগুলো বাইরের বড় বড় ভিএফএক্স সুপারভাইজাররা এগুলো ক্রিয়েট করে ধরেন ফ্রি দিয়ে রাখছে। তো এখানে ধরেন আমার কাছে মনে হয়েছিল যে আমি টুলস বিল্ড করে আমি যদি এটা যদি ধরেন যে ওই কপিরাইট দিয়ে দেই বা একটা প্রাইস অ্যাড করে দেই, তা আমার কাছে ওইরকম মনে হয়নি। আমি চাচ্ছিলাম যে মানুষ ইউজ করুক, আমি যেভাবে মানুষের দ্বারা উপকৃত হয়েছে আমার দ্বারাও মানুষ উপকৃত হোক। স্পেশালি আমি যেটা আমার বেশিরভাগ টুলস গুলো আমি আপনাদের সহজভাবে বলি, আমার হচ্ছে পাইথন টুলস গুলো ডেভেলপ করা, সেটা হচ্ছে বড় স্টুডিওতে আমি যখন জব করতাম তখন হচ্ছে ওদের এত অটোমেশন যে আপনার ধরেন নিউকের একটা প্রজেক্ট সেট করার জন্য আপনার ধরেন সে ফর এক্সাম্পল 1 ঘন্টা আপনার কাজ করতে হবে একটা শর্টে, যেখানে 30 মিনিট আপনাকে করতে হবে ধরেন যে বোরিং কাজ প্রত্যেকটা শর্টেই। এই কাজগুলো আমি হচ্ছে ধরেন বড় স্টুডিও গুলো কি করে, এরা হচ্ছে অটোমেশন টুলস করে দেয়, ক্লিক করবেন এই কাজগুলো হয়ে যাবে। সেম কাজটা আমি করছি যে আমি বাড়িতে যখন আসছি তখন আমি ধরেন ফিল করতেছিলাম বাড়িতে কাজ করার সময় ছোট প্রজেক্ট গুলোতে যে এই অটোমেশনটা দরকার, তখন আমি এই টুলস গুলো ডেভেলপ করছি নিজের প্রয়োজনে। দেন আমি এটা ওপেন করে দিছি যে তোমরা যারা ফ্রিল্যান্স ইন্ডি আর্টিস্ট যারা ফ্রিল্যান্স যারা বাসায় কাজ করো তোমরা এই টুলস গুলো ইউজ করো, ইভেন সবাই ইউজ করতেছে এটা। আর এখানে ভালো লাগা আমার কাজ করে কি, যখন দেখি যে আমার টুলস মানুষ ইউজ করতেছে, এটাই ভালো লাগা, বুঝছেন? এটা মানে নিজের কাছে প্রাউড ফিল হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, ধরেন আমাদের ক্ষেত্রে আমাদের একটা প্রচলিত একটা নিয়ম আছে, যে নিয়মটা মানে কি আমরা ফলো করি, বিশেষ করে বেশিরভাগ ট্রেনিং ইনস্টিটিউট গুলো যারা শেখাচ্ছে তারা ফার্স্টেই বলে যে আপনি দুইটা জিনিস বলে, একটা হচ্ছে জব ফ্যাসিলিটিজ আর একটা হচ্ছে ফ্রিল্যান্সিং। যেমন ফ্রিল্যান্সিং এর জন্য তারা বলে যে ফাইবার বা আপওয়ার্ক, এই জায়গাগুলোর কথা বলে। এখন আপনার কাছে কি মনে হয় যে গতানুগতিক এই আপওয়ার্ক বা ফাইবারে কাজ করা আর হচ্ছে আপনি যেভাবে কাজ করছেন, একটা ইন্ডাস্ট্রির সাথে একদম কোপ আপ হয়ে একটু কষ্ট একটু বেশি সময় অপেক্ষা করে তারপরে হচ্ছে আপনি যেটা করছেন সেইটা আপনার কাছে মানে কোনটা মানে ভালো মনে হয়? মানে আমি যেটা বলতে চাচ্ছি যেটা হচ্ছে যে এই যে মার্কেটিং গিমিক বলি আর যাই বলি, যে আপনি একটা ফ্রিল্যান্সিং সাইডে কাজ পাবেন বা আমি কাজ ধরাই দিব, হ্যাঁ, আপনার আর্নিংটা জেনারেট হবে বা এইগুলো হবে, এইটা এইটা করে কি আসলে যারা শিখছে তাদের শেখাটাকে কি আসলে একটা জায়গায় কি বন্দি করে ফেলা হচ্ছে কিনা, বা ওটা শেষ করে দেওয়া হচ্ছে কিনা, যে এটা এখানেই মানে সে যদি আর্নিং এ ঢুকে গেছে টু আর্লি তো সে তো স্যাটিসফাইড, দ্যাট মিনস হচ্ছে সে $2 কামাক $5 কামাক স্যাটিসফাইড। বিকজ অফ আমরা যখন শিখেছি আমাদের মূল টার্গেটটাই ছিল শেখা, যে আমরা শিখবো, কমপ্লিটলি শিখবো, দেন হচ্ছে আর্নিং এ যাবো, তাই না? তো সেই জায়গা থেকে যখনই এইটা হচ্ছে বা এই মার্কেটিংটা হচ্ছে, সেটা হয়ে কি আসলে একটা আর্টিস্টকে মানে এটা কি খুব ভালো প্যাট্রোনাইজ করা হচ্ছে বা মানে সেইভাবে কি তাকে মানে রেডি করা হচ্ছে, বা কি মনে হয় আপনার কাছে, বা তাদের উদ্দেশ্যে যারা এগুলো করছে বা খুব হারিয়ে আছে যে আমি আর্নিং এ চলে যাব, তাদের উদ্দেশ্যে আপনার যদি একটা পরামর্শ, যে আপনার অপেক্ষাটা কত বড় ছিল, আপনি কি করেছেন সে সময়, বা আপনার এই ডিরেকশনটা কিভাবে আপনি ঠিক রেখেছেন, এটাই আর কি। সেটা হলো আমি যেভাবে শেখা শুরু করছি, আমার কখনোই হচ্ছে মানে আর্নিংটা ফার্স্ট প্রায়োরিটি ছিল না। কারণ আমি একটা বিষয় একটা লজিকে বিশ্বাসী যে যখন আমার স্কিল হবে, আর্নিং করার মতো স্কিল হবে, তখন আমার টাকা অবশ্যই আসবে। যতক্ষণ পর্যন্ত আমার স্কিল দিয়ে আমার টাকা আসতেছে না, তার মানে হচ্ছে আমার স্কিল ওই লেভেলে যায়নি। কারণ একটা মানুষের পকেট থেকে টাকা নিয়ে আসা পৃথিবীর সব থেকে কঠিন কাজ, তাই না? তো একটা মানুষের পকেট থেকে টাকা বের করে নিয়ে আসা, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ডিফিকাল্ট একটা কাজ। তো যতক্ষণ পর্যন্ত না আমি এটা বিলিভ করতাম যে যতক্ষণ পর্যন্ত না আমার স্কিল সেই লেভেলে যাচ্ছে, আমার আর্নিং হবে না। আর ফার্স্টে আমার ফোকাসটা ওইভাবেই ছিল। আর এখন যদি আমি বলি নতুন যারা শুরু করতে চাই তাদের কথা বলি, সেটা হচ্ছে যে আমার সাজেশন থাকবে, শুরুতে আপনি একটা লেভেল পর্যন্ত শিখবেন, শেখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আগে একটা জব মানে অনসাইট জব চেষ্টা করবেন, স্টুডিওতে বসে কাজ করার চেষ্টা করুন। কারণ ফ্রিল্যান্স ওয়ার্ক হচ্ছে তাদের জন্য যারা অলরেডি 2-3-4 বছর 5 বছরের স্টুডিও এক্সপিরিয়েন্স আছে, তারা তখন বাসায় বসে ফ্রিল্যান্স কাজ করতে পারবে।
বাট আপনার অ্যাটলিস্ট 3 বছরের একটা এক্সপিরিয়েন্স লাগবে যে আপনি কোনো একটা ইন হাউস স্টুডিওতে কাজ করছেন, তাইলে আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। কারণ কি, রিয়েল রিয়েল প্রজেক্ট, ফিজিক্যাল প্রজেক্ট ডিল করা আর একটা স্টুডিওতে বসে 4-5 জন আর্টিস্টের পাশে বসে কাজ করা, এটার যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স ছাড়া যদি আপনি ফ্রিল্যান্স মার্কেটে যান তাহলে আপনি খুব সহজেই হারায় যাবেন। বাইরের দেশে সব আর্টিস্টই এটাই করে। ইভেন বাইরের দেশের ফ্রিল্যান্স আর্টিস্ট যাদের বলে, তারা মিনিমাম 15 ইয়ার্স 10 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স নেয় আগে স্টুডিওতে, দেন তারা ফ্রিল্যান্স করে। আর আর আমি হচ্ছে থার্ড একটা বিষয় অ্যাড করি, যেটা আপনি বলে আমাদের দেশের যে একটা কমন প্রবলেম। ইভেন আমি আপনাকে বলি, আমার যে কোর্সটা আছে, আমার কোর্সের একটা অনেক এক্সপেন্সিভ একটা প্রাইস বাংলাদেশের তুলনায়। আমি আপনাদেরকে এই শোতে লিখে দিচ্ছি, আমি এই কোর্স যদি ফ্রি করাই, মানে ফ্রি, কোনো প্রাইস দিব না, আমি ফ্রি যদি করাই, আচ্ছা জি, প্রথম ক্লাসে আমার 200 জন স্টুডেন্ট হবে, দ্বিতীয় ক্লাসে হবে 150, তৃতীয় ক্লাসে যা হবে হচ্ছে মনে করেন 100। 8টা ক্লাস যাওয়ার পরে আমি 3 জনকেও পাবো না। আমার এই এক্সপিরিয়েন্স হয়ে গেছে, বুঝছেন? এটার রিজন হচ্ছে কি জানেন? এটার রিজন আমি যেটা বুঝতে পারছি যে আমাদের দেশে প্যাশনেট মানুষের খুব অভাব। এখানে সবাই আসে, টেন্ডেন্সি থাকে কি, যারা এই কম্পিউটারে কাজ করা, মানে এই টেন্ডেন্সিটা তৈরি হয়েছে হচ্ছে ওই 2008-9 এর দিকে রোলেন্সার বা স্কাইলেন্সার এই টাইপের কিছু স্ক্যামিং যে জিনিসগুলো ছিল, ওইখান থেকে মানুষের একটা টেন্ডেন্সি হয়েছে যে কম্পিউটার মানেই হচ্ছে অনলাইনে কাজ শেখা, মানে হচ্ছে কি 2 মাস আমি কিছু করব, তারপরে ধুপধাপ শুধু টাকা কামাই করবো। বাট ধরেন যে কোনো কিছু ফ্রিল্যান্স করতে গেলে যে আপনার একটা স্কিল শিখতে হবে, একটা সময় দিতে হবে। কারণ আপনি স্কুলে টাইম দেন হচ্ছে 12 বছর, ভার্সিটিতে টাইম দেন হচ্ছে 4 বছর। আপনি কিভাবে আশা করেন যে 16 বছর ধরেন আপনি স্পেন্ড করার পরে কি করেন, 20,000 টাকা একটা জবও পান না, আপনি কিভাবে আশা করেন যে আমি 2 মাস একটা জায়গায় সময় দিয়ে আমি হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করব? এটা এটা টোটালি আনফেয়ার না? সম্ভব না। আমি যেটা বলছি, মিনিমাম 2 ইয়ার্স বা 1 ইয়ার্স তো একটা লার্নিং কার্ভে আপনাকে সময় দিতে হবে, তাইলে আপনি হয়তো বা একটা বেটার রেজাল্ট পাবেন। ইভেন আমি বলি, আমার কোর্স থেকে ধরেন প্রায় 40-র মতো আর্টিস্ট হচ্ছে এই পর্যন্ত বের হয়েছে। তার ভিতর পার্সেন্টেজ যদি বলি খুবই কম, ধরেন 20% বা 30% আর্টিস্ট প্রফেশনালি কাজ করতেছে। ইভেন 5-6 জন হচ্ছে আমার সাথে এখন আমার প্রজেক্ট গুলোতে হেল্প করে। ইভেন আমরা রিসেন্টলি ধরেন যে মানে আপনি আসলে অনেকটা অনবোর্ড বা মানে সাথে রেখে জব করানোর মতোই আর কি, ওয়ান কাইন্ড অফ টিমমেট করে আসলে অনেস্টলি বলতে গেলে যে আমি রিসেন্টলি একটা প্রজেক্টে কাজ করতেছি, নাম বলবো না, যেখানে প্রায় 60 থেকে 70 শটে কাজ করতেছি। এখানে আমার স্টুডেন্টদের ভিতর যারা ক্যাপেবল আমি তাদেরকে নিছি, যারা জব করতেছে তাদের তো নেওয়া যাবে না, যারা ধরেন ফ্রিল্যান্স করে তাদেরকে নিছি। আমি চাইলে আরো যদি 5 জনকে পেতাম এরকম নিউ কম্পোজিটর, আমি আরো 5 জনকেও নিতে পারতাম, নিয়ে তাদেরকে শর্ট দিতে পারতাম, তাইলে আমাদের পেইনটা কম হইতো। কিন্তু অনেস্টলি বলতে গেলে বাংলাদেশে এরকম ধরেন আর্টিস্ট খুঁজে পাওয়া খুবই টাফ। মানে এই যে খুঁজে পাওয়ার টাফটা ভাইয়া, এটা কি ওই যে আসলে যে আমাদের শেখার আগ্রহ বা ধৈর্য ধরে মানে ক্যারি করার আগ্রহটা কম, নাকি না আমাদের আসলে ট্যালেন্টটাই নাই? মানে কোনটা আসলে? ট্যালেন্ট আমার কাছে মনে হয় যে ট্যালেন্ট আছে। কারণ আমি দেখছি তো, আমি যখন বাইরের স্টুডিওতে জব করছি দেখছি যে মানে বাইরের আর্টিস্টদের থেকে আমাদের, মানে আমার ইন্ডিয়ান কলিগ যারা ছিল, চাইনিজ, ইন্ডিয়ান, কোরিয়ান প্লাস আমরা বাংলাদেশি, আমরা অনেক ওদের থেকে শার্প, বুঝছেন? আচ্ছা, আমরা ওদের থেকে অনেক শার্প। ওরা ধরেন যে ওই যে একটা প্যাটার্ন শিখছে ওটার ভিতরে ওরা আটকায় থাকে। বাট আমরা যেটা করতে, আমি যেটা দেখছি, আমার ইন্ডিয়ান ফ্রেন্ডদের দেখছি প্লাস কোরিয়ান চাইনিজ ফ্রেন্ডদের দেখছি, এরা হচ্ছে কি কোনো জায়গায় আটকায় গেলে একটা প্রবলেম সলভিং অ্যাবিলিটি এক্সট্রা বেশি আছে আমাদের মাঝে, বুঝছেন? এটা হইতে পারে যে আমরা হয়তোবা মানে নেচারকেও আমাদের সার্ভাইভ করতে হয়, আমাদের লাইফস্টাইলটাও কিন্তু অনেক ডিফিকাল্ট। এই কারণে আমাদের মেমোরি হয়তো ওইভাবে ট্রেন্ড হয়েছে যে আমরা ধরেন যে সার্ভাইভ করতে পারি অনেক ডিফিকাল্ট সিচুয়েশনে। বাট বাইরের আর্টিস্টরা এটা পারে না। সো আমার কাছে মনে হয় না যে আমাদের আর্টিস্টদের অ্যাবিলিটি, আমাদের ট্যালেন্ট কম, এটা কখনোই মনে হয় না। কম হচ্ছে ধৈর্য, এইটা হচ্ছে মেন বিষয়। ওই যে লাস্ট ইয়েতে লাইভে আমাদের ওই যে ভাইয়া ছিল মোস্তফা ভাই, উনি বলতেছিল যে এটা সোডিয়ামের প্রভাব, মানে আমরা লবণ খাই তো এই জন্য নাকি আমাদের নাকি অনেক ধৈর্য কম, অস্থির আমরা আর কি। তো এই অস্থিরতা লবণ না খেলে কি কমবে কিনা জানি না। তারপরও আমার সাজেশন থাকবে যে যারাই আসে
এই এই সম্পর্কে জানে যে লবণ কম খেলে সেরকম কিনা, তাহলে আমাদের পুরো জাতিকে খাওয়ানো দরকার। আমি একটু সাজেশন করবো যে আমাদের সবাইকে একটু লবণের বিকল্প কিছু খাওয়া। শুভ ভাই কিছু হ্যাঁ বলেন। আচ্ছা, আমি কোশ্চেন করতেছি এরকম যে আপনার সাইটে মানে ওয়েবসাইটে দেখলাম যে আপনার কিছু ছবিও কিছু তোলা আছে। আপনার কি এটা কি মানে কি বলে এটা হবির মধ্যে পড়ে এটা নাকি এমনিতেই, না এটা ইসের হ্যাঁ, মধ্যে? ফটোগ্রাফিটা হচ্ছে আমার হবি, বুঝছেন? আচ্ছা। এটা আমি আহ, অনেক আগে থেকেই টুকটাক ছবি তুলতাম। আগে তো বগুড়া ফটোগ্রাফি ক্লাবের সাথেও জড়িত ছিলাম। ওই সময় যখন আমি পলিটেকনিকের স্টুডেন্ট ছিলাম, তখন ঘুরে ঘুরে ছবি তুলতাম ওদের সাথে। উম, আর ফটোগ্রাফিটা হচ্ছে মানে একটা ফান্ডামেন্টাল একটা পার্ট। আপনি যদি ডিজিটাল কম্পোজিটর হতে চান অথবা 3D-তে যদি লাইটিং আর্টিস্ট হতে চান, স্পেশালি লাইটিং আর্টিস্ট যারা সিজিতে, আর হচ্ছে আমাদের এই যে কম ডিপার্টমেন্ট, এই দুইটা ডিপার্টমেন্ট অনেকটা কাছাকাছি। তো এই দুইটা কাজের জন্য আপনাকে ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে ফটোগ্রাফি জানতে হবে। সেকেন্ড যেটা জানতে হবে সেটা হচ্ছে কম্পোজিশনটা। ফটোগ্রাফি জানা তো কম্পোজিশন জানবেনই। সেকেন্ড থার্ড যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ফিজিক্সটা জানা লাগবে। এই তিনটা জিনিসের একটা বেসিক যখন আপনার থাকবে, যে আর ফোর্থ হচ্ছে আপনার ডিজিটাল কালার থিওরিটা জানতে হবে ভালো, আর্ট সেন্সটা। এই জিনিসগুলো যখন আপনার ভালো থাকবে তখন আপনি ভালো আর্টিস্ট হইতে পারবেন। ফটোগ্রাফিটা হচ্ছে আমাদেরকে, ইভেন আমি যখন এই স্টুডিও গুলোতে জব করতাম, আমার এক সুপ ছিল, উনি সবসময় বলতো যে তোমরা বাইরে বেরোলে ছবি তুলবা, সবসময় ছবি তুলবা, যেটার এবার ছবি তুলবা। কারণ আপনি যত ছবি উঠাবেন, কারণ দিন শেষে কি আমাদের কি করতে হয়, ক্যামেরাতে একটা ছবি উঠাইলে যেমন দেখা যাবে, ফটো রিয়েল হবে, সেটাই তো আমাদের করতে হয়। সেটাই। তো আপনি যত ছবি তুলবেন তত আপনি সেই জিনিসটা হচ্ছে আপনার সফটওয়্যার দিয়ে ওইটা ধরেন যে ডিজিটালি মেক করতে পারবেন আর কি। তো এটা মানে আমি সাজেস্ট করবো সবাইকেই, এখন তো মোবাইল ফোন আছে, মোবাইল ফোন দিই যত বেশি পারবেন আপনারা ছবি উঠাবেন, এই ডিপার্টমেন্টে যারা আসতে চান তারা। আর শুভ ভাই, মাঝহার ভাই, আমি আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করতে যাচ্ছি যে ধরেন আমাদের দেশে অনেকেই আছে, মানে আমি যেহেতু ট্রেনিং এটার সাথে অনেকদিন ধরে ছিলাম, আমার অনেক কিছুই এইভাবে দেখি, অনেক কিছুই শেখার ব্যাপারে ছেলেপেলেদের আগ্রহটা এমন থাকে যে তাদের ফার্স্টের কথাই থাকে হচ্ছে যে আমি কি এখানে শিখলে জব পাবো কিনা, বা আমি শিখলে জব পাবো কিনা। এখানে তো একটা ব্যাপার আছে, কোম্পানি কোম্পানি তো ভ্যারি করে যে আমাদের কি কি জব দিবেন কিনা। যেমন আমাদের মার্কেটে একটা প্রচলিত আছে যে 100% জব ফ্যাসিলিটিস যদি আপনি আমার এখানে ট্রেনিং করেন বা শেখেন। তো আমরা এই জিনিসগুলা করে, এটা আমি সব ক্ষেত্রে দেখছি, শুধুমাত্র আমি এই এই ট্রেনিং সেকশনটা আমি তা বলছি না। সেটা যদি ধরেন এমনও হয় যদি কেউ মিউজিক শিখতে যায়, তাও সে বলবে যে আমার কোনো ব্যান্ডে ঢুকাই দিবেন কিনা, বা আমি কোনো গান স্টেজে গাইতে পারবো কিনা। তো আমি এটা থেকে ফাইন্ড আউট করছি যে আমাদের ওই যে বললেন যেটা আমাদের ধৈর্যটা কম, আমরা একটা মানে এক ধরনের একটা ইয়ে রাখি, যে ফিউচারিস্টিক একটা যেটাকে বলে হচ্ছে যে একটা ইয়ে রাখি যে এইটা হবে, আমি এই পর্যন্ত যাইতে পারবো। এখন এই যে বিষয়গুলা হয় যে আমি এই পর্যন্ত যেতে পারবো, বা এই ধরনের চিন্তা ভাবনা থেকে আহ, মানে বের তো হচ্ছে না, কিন্তু সেই জন্য আমাদের কিন্তু ভালো ভালো ভিএফএক্স আর্টিস্ট তৈরি হচ্ছে না। যেহেতু আমাদের মুভি ইন্ডাস্ট্রিটা ওইভাবে গ্রোন আপ না, আস্তে আস্তে গ্রো করতেছে, এবং ম্যাক্সিমাম কাজই বাইরে থেকে করাচ্ছে, ইন্ডিয়া চলে যাচ্ছে বা অন্য কোথাও চলে যাচ্ছে, ট্রাস্ট করতে পারতেছে না। মেবি এখানে এডিটিংটা হচ্ছে, আমি কিছু এডিটর চিনি যারা হচ্ছে এখন বড় বড় ফিল্ম গুলো এডিট করছে, কাটাকাটিটা করে দিচ্ছে মোটামুটি ভাবে, কালার গ্রেডিংটা করতেছে, এরকম আপনিও চেনেন, আমরাও চিনি। তো তারা করছে, কিন্তু এই যে ভিএফএক্স এর ব্যাপারে যে ট্রাস্ট করতে না পারা, বা এই যে ভিএফএক্স আর্টিস্ট তৈরি হচ্ছে না, এটাতে কি মানে আপনি একটু আগে বললেন যে ছবি তোলার ব্যাপারটা, যেমন আমরাও পার্সোনালি, শুভ ভাইও নিজে ছবি তোলে, আমিও দেখা গেছে একটা মোমেন্ট দেখলে আমার চোখে লেগে থাকে, মানে ওই মুহূর্তটা দেখলে মনে হয় যে এটা ছবি তুলি। কারণ ভেতরে জিনিসটা থাকে কি যে এইটা এইটা ক্রিয়েট করাটা খুব ডিফিকাল্ট, এই মোমেন্টটা মোমেন্ট আসছে স্বামীটা কেন না রাখি। এটা হয়তো বা আমার ভেতরের কাজ, যেমন আমরা যেমন ভিজুয়ালি দেখি। যেমন আমি লাস্ট একটা স্ট্র্যাটেজি সোশ্যাল মিডিয়ায়, সেটা এরকম যে এই এআই জেনারেটিভ কাজ করতে করতে হঠাৎ করেই এমন হয়ে গেছে যে পরে বাস্তবে যা দেখতেছি তাই ভার্চুয়াল মনে হচ্ছে, যে এগুলো রিয়েল না। কারণ চেহারা, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা তো কিছুটা মিল রেখেই এআই গুলো হচ্ছে, তো কিছু মিল পাওয়া যায়, কিছু এরকম, মানে আপনি যদি অনেকক্ষণ কাজ করতে থাকি তাহলে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা মানে আমরা ভার্চুয়ালি একটা জায়গায় আছি। এখন এই যে ভিএফএক্স আর্টিস্ট তৈরি হইতে না পারা, এটা কি শুধুমাত্র ওই যে অধৈর্য সেটা, নাকি অ্যাস্থেটিক সেন্স, যে অ্যাস্থেটিক সেন্সের যে বিষয়টা, যেমন ফটোগ্রাফি বা আঁকাআঁকি, কালার সেন্স, তারপর কম্পোজিশন সেন্স, এগুলা এগুলা তো আসলে এগুলা অনেকাংশে ভাবে মানুষ যে গড গিফটেড, আবার অনেকটা হচ্ছে শেখারও।
এটাও তো শেখার একটা জায়গা আছে। মানে এই কম্পিটিশনটা কি আছে আপনার বলে মনে হয়, আসলে কেন সত্য কথা বলি, যদি সত্য কথা বলি সেটা হচ্ছে কি আমাদের বাস্তবতাটাও বুঝতে হবে যে আমাদের মা বাবা বড় হয়েছে ধরতে পারেন হচ্ছে 90s-এ, তাই না? তাদের ওই সময় ছিল হচ্ছে, ওই সময় কিন্তু হচ্ছে মানে ওয়েস্টার্নদের একটা কথা ছিল যে ওরা শেখাচ্ছিল আমাদের যে যত লেখাপড়া করতে পারবা সে তত ভালো জায়গায় যেতে পারবা। মানে ব্রিটিশরা আমাদের যেটা শেখায় দিয়ে গেছিল, আমাদের মা বাবার মেন্টালিটি ছিল ওইটা। দেন তারা কষ্ট করে আমাদেরকে একটা জায়গায় নিয়ে আসছে, তাদের মেন্টালিটি এখনো ওইটাই আছে যে ভালো একটা চাকরি করতে হবে, তোমার ভালো লেখাপড়া করতে হবে, ভালো ভার্সিটিতে পড়তে হবে, ডাক্তার, 9 to 5 জব নাকি? তাই না? এখন সেকেন্ডলি আর একটা বিষয় আছে, এইটা তো প্রত্যেকটা ফ্যামিলির একটা চাওয়া এখন, তাই না? জি আমাদের আমাদের জেনারেশন কারো বাবা মাই চাবে না যে তুমি যা ফিল্ম বানাও, তাই না? কেউ তো চাবে না তুমি 3D আর্টিস্ট। ইভেন আমার বাড়িতেও ধরেন আমি যতদিন না পর্যন্ত ধরেন যে ওই পত্রিকাতে আমার যতদিন না পর্যন্ত ছবি আসছে ততদিন পর্যন্ত আমার আব্বা আম্মা কেউই বোঝেনি আমি কি করি। এই শুধু বলতে চাই কম্পিউটার টিপাটিপি করে এই সেই এইগুলা বলতো আর কি। সো সারাদিন গেম খেলে এটা বলে না কেউ, বা মুভি দেখে বলে হ্যাঁ না? ওইগুলাই আর কি। তো এটা হচ্ছে দেখেন, তার মানে কি আমাদের জেনারেশনের সবার বাবা মার ফ্যামিলি থেকে একটা কিন্তু নেগেটিভ সাইড আছে এটা, তাই না? সেকেন্ডলি কি আবার হচ্ছে আমাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা সবাই বেশিরভাগ বলতে গেলে লোয়ার মিডিল ক্লাস, বুঝছেন? আমাদের আমাদের বাংলাদেশের মানুষ, তাই না? জি জি এখন সার্ভাইভিং ইজ এ ভেরি এখন ধরেন যে আমার 10 লাখ টাকা খরচ করে ঢাকায় পড়তে পাঠাইছে, 4 বছর পড়তে প্রায় 8-10 লাখ টাকা লাগে। এখন আমি যা ধরেন যে কোন একটা নতুন, এখন আমার লেখাপড়ায় কাজ হচ্ছে না, এখন আমি একটা ট্রেনিং করতে যাচ্ছেন, এই ট্রেনিং করে আমার কি করতে হবে, আমার হচ্ছে আমার টেন্ডেন্সি থাকবে আমি এই কোর্সটা করে আমি যে 10 লাখ টাকা লেখাপড়ায় ওয়েস্ট করছি এই টাকাটা হচ্ছে আমি এই ট্রেনিং করে ফ্রিল্যান্স করে এই টাকাটা উঠাবো, তাই না? আচ্ছা আচ্ছা তো এগুলো অনেক বিষয়। এটা আসলে যে আমরা যে শুধু আমাদের মানুষকে দোষ দিব তা না, কারণ আমাদের কিছু লিমিটেশনস আছে। কারণ আর্ট ফিল্ডটা তো হচ্ছে ধরেন শুধু বাংলাদেশ না, এটা সব দেশেই ধরেন যে একটা আনসার্টেন একটা ফিল্ড, বুঝছেন? ইভেন মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা কথা মনে পড়ে, উনি বলছিল যে দুটো ডাল ভাতের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, যোগান না হওয়া পর্যন্ত তোমরা কেউ যেন সাহিত্য চর্চা করতে এসো না। সেটাই, উনি তো না আধ পেটে না খেয়ে সাহিত্য চর্চা করে, সেটাই, যেটা আমার লেখনের মধ্যেও বোঝা যায়। এক্স্যাক্টলি। সো সেই কথাটা এখনো কিন্তু আমাদের জন্য প্রযোজ্য। তো এই কারণেই সবাই, বুঝছেন, আইসে আগে বলে ভাই আমি কি এই কোর্সটা করলে কিছু করতে পারবো, ভাই এটা শেখার পরে কি আমি আর্নিং করতে পারবো, এটা তাদের দিক থেকে লজিক্যাল, বুঝছেন? কিন্তু এখন সমস্যা যেটা হয়েছে যে লং রানে যদি আপনি সাস্টেন করতে চান তাহলে আপনার একটা স্কিল লাগবে, এটা আর্ন করার জন্য একটা স্কিল লাগবে। এটা আমাদের সবার মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে এবং এই মেন্টালিটি আমাদের ফিক্স করার চেষ্টা করতে হবে যে আমি যদি লম্বা রেসের ঘোড়া হতে চাই তাহলে আমাকে ভালো ট্রেনিং করতে হবে। আর যদি শর্ট টার্ম যদি কেউ সাকসেস পেতে চায় তাহলে হয়তোবা ধরেন যে হয়তোবা সাকসেস পাবে কিন্তু আবার ঝরেও যাবে। আর আমার চোখে দেখা কত, ইভেন ভিএফএক্স ফিল্ডে দেখলাম, আমার চোখে দেখে কত আর্টিস্ট আসলো গেল, এই সেই সেই দেখলাম কত আসলো গেল এই অল্প অল্প বয়সে আমি যা দেখলাম এইরকম আর কি। তো লম্বা রেসের ঘোড়া হইতে গেলে আপনাকে প্যাশন থাকতে হবে, সময় দিতে হবে। সেকেন্ডলি হচ্ছে আপনাকে একটু ইকোনমিক হইতে হবে, আয় বুঝে ব্যয় করতে হবে, বুঝছেন? লাইফটাকে গোছায় নিতে হবে। যেমন ধর আমি উদাহরণ দিয়ে বলি, এর বলা উচিত না, দেখবেন যে অনেক স্টুডেন্ট কোর্স করতেছে, সে বলবে যে ভাই আমি তো কোর্স ফি এত পুরোটা দিতে পারবো না, আমি 50% 60% দিব। দেখবেন আপনি বলুন ঠিক আছে ভাই তোমার যেহেতু প্যাশন আছে তুমি শেখো, তারপরে দেখবেন 7 দিন পরে আপনার ফোন দিয়ে বলবে কি ভাই আমি তো একটা আইফোন নিছি, বুঝছেন? এইরকম ধরেন যে এই সমস্যাগুলো আছে আমাদের। যাই হোক, লং স্টোরি শর্ট আবার বলি যেটা, সেটা হচ্ছে যে লম্বা রেসের ঘোড়া হইতে গেলে আপনাকে প্যাশন নিয়ে থাকতে হবে। এটা শুধু আমাদের ফিল্ড না, যে কোনো ফিল্ডেই, আপনি যে কোনো ফিল্ডেই বলেন, মিউজিক বলেন, যেটাই বলেন, যে কোনো ফিল্ডে বলেন, আপনাকে ধৈর্য ধরতে হবে। আর আরেকটা ব্যাপার যেটা ইন্ডাস্ট্রির কথা বলতেছিলেন আপনি, আমাদের ইন্ডাস্ট্রিতে গ্রো হয়নি। সত্য কথা বলতে গেলে গ্রো না হওয়ার পেছনের প্রধান যে কারণটা আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে এখানে একটা সিন্ডিকেট আছে। আমাদের ভিএফএক্স ইন্ডাস্ট্রিটা বিল্ড না হওয়ার পেছনের মেইন কারণটা একটা সিন্ডিকেট। তারা যেটা করছে, প্রডিউসার, আমাদের যারা ফিল্মে যারা প্রডিউস করে তারা অনেকটা ধরেন ফিল্ম বোঝে না, বিজনেসম্যান
ফিল্মে Yup. ইনভেস্ট করেনি, ইনভেস্ট করে। তো তাদেরকে করে কি, তাদের থেকে বেশি টাকা নেওয়ার জন্য যেটা করে যে ইন্ডিয়াতে নিয়ে যাব, হুম বুঝছেন? শুরু থেকেই হচ্ছে ভারতে যে ইন্ডিয়া যে ধরেন কাজ করে, সেকেন্ড হচ্ছে প্রডিউসারকে বোঝাইতে পারে যে আমি ভারতে গেছি, বাজেট অনেক বেশি এখন, টাকা লাগছে বেশি। হ্যাঁ টাকা লাগছে, বেশি টাকা নিতে পারবে। আর ফিল্মে যেটা হয় যে 10 টাকা বাজেট নেয়, নিয়ে 60 টাকা বা 5 টাকা খরচ করে, 5 টাকা হচ্ছে ধরেন খেয়ে ফেলে, বুঝছেন? এটাও একটা সমস্যা আছে। আমি আমি অল্প দিনে যা বুঝতে পারছি আর কি, সবাই না, আমি আবার সবার কথা বলতেছি না, বাট এরকম হয়। আর থার্ড আর একটা প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের ধরেন, যেমন ধরেন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা এখন হচ্ছে মনে হয় লিড করতেছে, তাই না? রেমিটেন্সের পরে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তাই না? আমাদের গভর্নমেন্ট বা হচ্ছে ধরেন আমাদের আইসিটি তে প্রচুর টাকা ইনভেস্ট করছে গভর্নমেন্ট, বাট আমি জানি না কেন তারা জানে না এই বিষয়টা যে ভিএফএক্স আর অ্যানিমেশন কিন্তু একটা অনেক বড় একটা সেক্টর হইতে পারতো। যেমন ইন্ডিয়াতে প্রায় 1 লাখের ইন্ডিয়াতে আছে। কর্মসংস্থান আছে। বিশ্বের এমন কোন বড় ভিএফএক্স ফার্ম নাই যাদের ধরেন যে একটা ব্রাঞ্চ ইন্ডিয়াতে নাই। ওরা কি করছে, ওরা কিন্তু সরকারি ভাবে কিন্তু এই ফ্যাসিলিটিস গুলো দিচ্ছে। ওরা কি করছে, ট্যাক্স ফ্রি করে দিছে। তোমরা আসো, তোমাদের স্টুডিও করার অফিস আমরা দিয়ে দিব, ভালো ইন্টারনেট স্পিড আমরা লাগাই দিব, সবকিছু আমরা করে দিব। তোমরা শুধু কি করবা, আমার দেশের মানুষগুলোকে একটু শেখাবা, শেখা এদেরকে কাজ। 1 লাখ তরুণের কর্মসংস্থান মানে আপনি কি মনে করেন? ঢাকার শহরে যদি এরকম একটা হয়, আমরা যদি 20,000 বা 50,000 মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারি, আপনি চিন্তা করছেন যে আমাদের ইকোনমিক্যাল কতটুকু ডেভেলপড হবে? না এটা তো বিশাল। এটা অনেস্টলি বলতে গেলে এটা আমি আপনি চাইলে পারবো না, এটা বড় লেভেল থেকে আসতে হবে। এটা অনেক বড় লেভেল থেকে, গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে, অথবা প্রাইভেট সেক্টরে কেউ যদি করতে চায় তাদের অনেক বড় লেভেলের মানুষ হইতে হবে আর কি। আমি আসলে এইসব ক্ষেত্রে একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে আমার অপিনিয়ন, সেটা হচ্ছে যে আসলে আমাদের এই সেক্টরে মানে যে যার সেক্টরে কিছু উন্নয়ন করতে চাইলে তাকে আসলে গভর্নমেন্টে যাইতে হবে। এছাড়া আপনি ওইখানে যারা আছে বসে আছে তাদেরকে শিখায় পড়ায় তাদের সময় নাই। আসলে তারা যারা আমলাদের কথা বলবেন তারা এমনই গ্রাম গঞ্জে ঘুরে এসে যখন সচিব বা একটা জায়গায় যায়, তখন আসলে তার না ওই জায়গায় ফোকাস করার মতন ওই স্ট্যামিনা এবং ওই থট প্রসেসটা থাকে না। কারণ এখন আমি আপনাকে যদি বলি যে ভাই আপনার আইসিটির আমি আপনার এইয়াতে আপনাকে দিলাম, আপনি কি করবেন? ফার্স্টেই কিন্তু চিন্তা করবেন এই সেক্টরটাকে কিভাবে গোছানো যায়। সো আমাদের আসলে এখান থেকে নেতা তৈরি করতে হবে, এটা আমার অপিনিয়ন। যে তাকে আমার পাঠাইতে হবে, ভাই তুমি যাও, তুমি গিয়ে কিছু করো। আমি আপনাদের শোর মাধ্যমে একটা বিষয় অ্যাড করি, যদি কোনো ধরেন আমার উপর লেভেলের কোনো মানুষ কোনোদিন যদি দেখে এটা, আমি একটা জাস্ট সাজেশন দিয়ে রাখি। আমাদের বাংলাদেশি যে ফিল্মগুলো হয় এখন অনেক ভালো ভিএফএক্স হচ্ছে শাকিব খানের মুভিগুলোতে, প্লাস আদার্স মুভিগুলোতে প্রচুর ভিএফএক্স হয়, সত্য কথা যেটা, যেগুলো হচ্ছে ইনভিজিবল ভিএফএক্স হয়। এগুলো অনেকে ইন্ডিয়াতে যায় বা বাংলাদেশেও করে। আমরা যদি বেশি না 1 বছরের একটা প্ল্যান নেই, প্ল্যানটা আমি এখানে ওপেন করে দিই, এখানে আমাকে ইনভলভ হইতে হবে না, আপনারা জাস্ট শুধু প্ল্যানটা এক্সিকিউট করতে পারলেই হবে। সেটা হচ্ছে এফডিসিতে একটা ফ্লোর নেবেন যেখানে 50টা কম্পিউটার বসানো যাবে। প্রথমে 10টা বসালেই হবে, 10টা কম্পিউটার থাকবে। 1 বছরে টার্গেট থাকবে যে 10টা কম্পোজিটর, 10টা ব্লেন্ডার আর্টিস্ট হোক বা 3D আর্টিস্ট, যে কোনো সফটওয়্যারে হোক, 10টা সিজি আর্টিস্ট বানাবেন। আর হচ্ছে এডিটর, কালারিস্ট আমাদের আছেই, আমাদের এগুলো সমস্যা নাই। মানে 30 জনের যদি একটা টিম এফডিসিতে করতে পারেন 1 বছরের ভিতর, নেক্সট ইয়ার থেকে আমাদের কোনো কাজের জন্য, যে কয়টা ফিল্ম বছরে ফিল্মই হয় 3টা 4টা 5টা, তাই না? ঈদের জন্য হয়, 2 ঈদে ফিল্ম হয়। হ্যাঁ 2 ঈদে ফিল্ম হয়। এই কয়টা ফিল্মের জন্য ধরেন যে ওই একটা স্টুডিও, গভর্নমেন্ট স্টুডিওই কাজ করে শেষ করতে পারবে না। জাস্ট আপনি দেখেন এর জন্য আর্টিস্ট যদি তৈরি করতে পারে, ইভেন এটার জন্য আমি কষ্ট বলে দেই, এটার জন্য কষ্ট লাগবে না। খালি বলবেন যে তোমাদের ফ্রি শেখাবো, দুপুরে লাঞ্চ দিব, জাস্ট শুধু পিসি কিনতে যে কয়টা টাকা লাগে এই কয়টাই খরচ। এখানে 100 কোটি 200 কোটির বাজেট লাগবে না। এটা সরকারের জন্য বিষয় না। ইভেন এইরকম যদি কোনোদিন হয়, যদি ধরেন গভর্নমেন্ট বলে যে আমরা এরকম কিছু একটা করব, ধরেন আমার মতো প্লাস আমার কিছু ফ্রেন্ডস আছে যারা বিনা বেতনে ফ্রি শিখিয়ে দিয়ে আসবে 1 বছর ক্লাস নিয়ে আসবে, মেন্টালিটির মানুষও আছে। না অরিজিনালি দেশের প্রতি আমাদের অনেক আছে, আসলে আমাদের করারও আছে অনেক কিছু। সেই ক্ষেত্র থেকেই বললাম যে
আসলে আমাদের সেক্টর গুলো নিয়ে আলোচনা হয় না, মানুষ বুঝে না বলে। যেমন আমি আমার ফ্যামিলিতে খুঁজলে কিন্তু আমি অ্যানিমেটর পাবো না, থ্রিডি অ্যানিমেটর পাবো না। আমি জানি না শুভ ভাই কি বলবে, শুভ ভাইয়ের ফ্যামিলিতে কি আসলে আছে হয়তো বা, কিন্তু আমার ফ্যামিলিতে আমি খুব বেশি ডিজাইনার এরকম পাবো না, নাই। আর ও কেউ গভর্নমেন্ট জব করতেছে, ব্যবসা করছে, অথবা বাইরে আছে, অনেক কিছু করছে, বাট এইদিকে নাই। তো দেখা গেছে যে এই বিষয়টা বোঝানো কিন্তু যায় না, যে একটা সাপোর্ট নিবো যে ভাই তুই আমার ব্যাপারটা বোঝ, সেই লোকটাও নাই। তাকে হয়তোবা আমার ভাইয়ের করে আনতে হবে যে ভাই প্রবলেমটা এই, আমি এই ফেস করছি। শুভ ভাই যদি কোনো প্রশ্ন থাকে করেন। আচ্ছা, আরেকটা হচ্ছে না, মামুন ভাই যেটা বললেন যে আর কেউ ফ্যামিলিতে আছে কিনা, সেটা হচ্ছে আমার টুইন আরেকজন আছে আর কি। ও আবার হচ্ছে ও ফ্রিল্যান্সিং করে। মানে আগে ওই যে মাজহারুল ভাই যেটা বললো যে কি বলে আগে হচ্ছে কি বলে কোম্পানিতে জব করতে হবে, ও কিন্তু আগে কোম্পানিতে জব করছে মোটামুটি 8 বছর জব করে তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং গেছে। হ্যাঁ, এখন টোটালি ও ফুল ফ্লেজে ফ্রিল্যান্সিং করে। তো আমি মাত্র আসছি হচ্ছে মানে আমি জবটা ছাড়ছি হচ্ছে এই কত 1-1.5 বছর হবে বোধ হয়। আমি এখন হচ্ছে ফুল ফ্লেজে দিতাম, মানে দিচ্ছি এখন। আগে হচ্ছে আপনার মানে কি বলে মানে ফুল ফ্লেজে ছিলাম না আর কি আসলে তখন, কম আচ্ছা, ছিলাম আর কি। এখন হচ্ছে ইয়া করতেছি। তো আছে আর কি, মানে আমার ফ্যামিলিতে ওই ওই কি বলে এই জিনিসটা মেন্টালিটি মানে বোঝার মতো লোকজন আছে আর কি। যাক, আর খুব ভালো, খুব ভালো, ইউ আর ভেরি লাকি। তো আর মাদুল ভাইয়ের কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনি তো বোধহয় ব্লেন্ডার পারেন বা এরকম টাইপের কিছু পারেন, কারণ আপনার কম্পোজিশনে বোধহয় এরকম হেল্প হয় এরকম, মানে ব্লেন্ডার জানাটা কি জরুরি কিনা বা জানতে পারলে বেটার হয় কিনা, একটু একটু বলেন একটু। আমার তো আসলে মেইন সফটওয়্যারটা হচ্ছে ফাউন্ডারি নিউক। আমি নিউক বাদে ধরেন আদার্স যে সফটওয়্যারগুলো, এটা হচ্ছে কি আমি যখন ফ্রি থাকি আমার একটা ভালো লাগার আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যে ওই এনভায়রনমেন্ট ক্রিয়েশন, সিজি এনভায়রনমেন্ট, বুঝছেন, ল্যান্ডস্কেপ, স্পেশালি নেচার যে ল্যান্ডস্কেপগুলো, এগুলো আমার ধরেন একটা শখের জায়গা। আমি এটাতে এক্সপার্ট না, বাট আমি ধরেন মাঝে মাঝে হুদিনিতে একটু চেষ্টা করি, ব্লেন্ডারে চেষ্টা করি। কিন্তু বা কাজ দেখলে তো ভাই মনে হয় যে একদম রিয়েল, এক্সপার্ট না হলে কেমনে সম্ভব এটা। মানে এটা একটু বলতেছি, ধরেন আপনার আউটপুট তো দেখি ফেসবুকে, তারপর সোশ্যাল মিডিয়ায় দেন, লিঙ্কডইনে দেন, তো দেখা যায় যে যে যেরকম রিয়েলিস্টিক মনে হয়, মনে হয় যে ওই জায়গাটা আপনি আগে ঘুরে আসছেন, গেছেন। মানে এটা 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 কিভাবে এটা করেন, মানে এটা এটা রেফারেন্সটা আসলে কিভাবে হচ্ছে নেন? মেইনলি আমি যেটা করি সেটা হচ্ছে আমি কোনো সফটওয়্যার কেন্দ্রিক ফোকাস করি না, বুঝছেন। আপনি আমাকে ম্যাক্স 3 ডেজ ম্যাক্স দেন, আমি ধরেন যে আমি হয়তো আমার 7 দিন লাগবে। ম্যাক্সের জাস্ট আমি টুলসগুলো দেখবো কি যে কিভাবে স্ক্যাটার করতে হয়, কিভাবে ফাইলগুলো ইম্পোর্ট করতে হয়, থার্ডলি হচ্ছে শেডারগুলো কিভাবে অ্যাড করতে হয়, মিক্স শেডার কিভাবে করতে হয়, দেন রেন্ডার। এই তো আমি সফটওয়্যার কেন্দ্রিক ফোকাস করি না, আমি জাস্ট আমার একটা ভিশন থাকে, আমি রেফারেন্স কালেক্ট করি, করে ওইটা কিভাবে করতে হয় সেটা ইউটিউব সার্চ করে করে দেখি। সাপোজ ধরেন আমার ধরেন কোনো একটা পাহাড়ের শেপটা আমার একটু অ্যাবস্ট্রাক্ট করতে হবে, আমি ধরুন ইউটিউবে সার্চ করবো যে সাপোজ ব্লেন্ডারে এই শেপটা কিভাবে অ্যাবস্ট্রাক্ট করে, তখন আমি হয়তো স্ক্লাপটিং টুলে একটা টিউটোরিয়াল পাবো, ওইটা দেখে ওইভাবে করবো। এইভাবে মানে ধরেন যেটা প্রাইস টু পারফরমেন্স বা ইউজার ফ্রেন্ডলি আপনার exactly। কাছে মনে হচ্ছে যে মানে দ্রুত আমার করা কাছে যায়। মেইন জিনিসটা হচ্ছে আর্ট, সফটওয়্যারের বাইন্ডিং এর সাথে আমি থাকি না, বুঝছেন। বুঝতে পেরেছি। তো ওই আর্ট সেন্সটা কাজ করতে করতে টুকটাক গ্রো হইছে। এই কারণে ধরেন চেষ্টা করলে ধরেন যে এখন হয় টুকটাক, অত ভালো না হইলেও মোটামুটি চেষ্টা করলে, আর যতটুকু আমি 3D থেকে বের করে আনতে পারি কম্পে তো আমার স্ট্রেংথ আছেই। আমি ধরেন 3D থেকে যদি 50% নিয়ে আসতে পারি, বাকি 50% আমি কম্পে পুশ করতে পারি আর কি। ভাই বলতেছিলাম যে টুমোরো মুভিটা, যেটা আহ, দীপ্ত টিভিতে দেখানো হয়েছিল, প্লাস অনেকগুলো ভাষায় এটাকে আসলে কনভার্ট করা হয়েছে, যেহেতু শিহাব ভাইয়ের সাথে আপনাদের ডিরেক্টর ছিলেন মনে হয় শিহাব ভাই, হ্যাঁ, হ্যাঁ, শিহাব ভাই ছিলেন, আর মুরাদ ভাই ছিলেন, তো সবাই মিলে আপনারা, আপনাদের টিমে জুবায়ের ছিল মনে হয়, জুবায়ের, ড্যাফোডিলের এমসিটি হ্যাঁ। ডিপার্টমেন্টের ফার্স্ট। জুবাইর ভাই অনেকজনই ছিল, জুবাইর ভাই ছিল, আশিক ভাই ছিল হ্যাঁ, এমসিটি। আসিফ ভাই তো এখন মনে হয় বাইরে চলে হ্যাঁ, গেছে না। তো আমি ওই টিমটাকে মোটামুটি চিনতাম আর কি, তাদের সাথে মানে মোটামুটি কানেকশন ছিল। তো মুরাদ ভাই যখন বাইরে ছিল তখন আমাদের আমাজিটা তখন মানে ফুল ফেজে চলতো মিরপুরে, তো অফলাইনে আর কি। তখন মুরাদ ভাইয়ের সাথে অনেকবার আমাদের কথা হচ্ছে, আরিফ সাহেবের কথা হয়েছে। তো আপনারা এই যে টুমোরো বাংলাদেশের আমি বলবো এখন পর্যন্ত হওয়া সবচেয়ে মানসম্মত 3D অ্যানিমেশন একটা শর্ট ফিল্ম, যে সাবজেক্টটাও খুব সুন্দর। তো এইটাতে যখন আপনি কাজ করতে গেছিলেন বা গিয়েছেন, মানে খুব ছোট টিম নিয়ে করেছেন, এটা আমি যতটুকু জানি, যে এত অনেকেই বাইরের অনেকে শুনে অবাক হয়েছিল যে
তোমরা এত ছোট টিম নিয়ে কিভাবে করলা? সেই সেই সময়কার যদি কোনো এক্সপিরিয়েন্স, যে আপনি যে কম্পোজিটটা করলেন, কম্পোজিশনটা করছেন, তখনকার যদি কোনো এক্সপিরিয়েন্স হতে পারে, মজার হতে পারে, খুব টাফ, খুবই একটা টাইম লাইনের ভিতর দিয়ে অবশ্যই গেছেন, যে হয়তো বা দীপ্ত আপনাকে বলছে যে এত এই দিন আমার শেষ করতে হবে, রেন্ডারিং ঝামেলা, নানান কিছু থাকতে পারে। এরকম কিছু যদি মনে থাকে একটু শেয়ার করতেন, তাহলে হয়তো বা লোকজন একটু কানেক্ট করতে পারতো যারা শুনবে এটা, যে টুমোরো মুভিটা করতে আসলে আপনারা কি করেছিলেন। টুমোরো, সত্য কথা বলতে গেলে যে টুমোরো প্রজেক্টটা ছিল আমাদের প্যাশন প্রজেক্ট, বুঝছেন। এখানে আজ কাজ করছি মোটামুটি সবাই, মানে ওই ওই টুমোরোতে যে টেকনোলজিগুলো, যে টেকনিকগুলো আমরা ইউজ করছি, এগুলো ধরেন আমাদের কারোই ওইভাবে শেখা ছিল না, বুঝছেন। আমরা শিখে 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 কাজ করছি। এইখানে ধরেন যে শিহাব ভাইয়ের কথা বললেন, শিহাব ভাই তো উনি আরেকজন কাজ পাগল মানুষ। ধরেন আসলে আর্টটা হচ্ছে এরকমই, বুঝছেন, কোনো কিছুতে পাগল না হলে আর্ট ধরেন ওইভাবে বের হয় না। আমাদের এখানে সবাই ওই টুমোরো টাইমে ধরেন আমাদের লাইফস্টাইলের সাথে অ্যাড হয়ে গেছে টুমোরো, বুঝছেন, এরকম। ইভেন মানে আমাদের আর্টিস্ট অনেকে রাতে ঘুমাইতে গেছে, স্বপ্নে ধরেন টুমোরোর যে ক্যারেক্টার আছে, স্বপ্নে এই ক্যারেক্টারটা দেখতেছিল, কারণ সারাদিন এই টুমোরো নিয়েই চলতেছিল প্রায় 2 বছরের মতো সময়। এখানে স্ট্রাগল বলতে এখানে প্রচুর R&D করতে হয়েছে, বুঝছেন। অনেকবার ফেল হইতে 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 তারপরে সাকসেস। আমার ডিপার্টমেন্ট কম ডিপার্টমেন্ট থেকে খুব বেশি প্যারা হয়নি, কারণ মানে কম্পোজিট ডিপার্টমেন্টে ধরেন অত বেশি প্যারা নিতে হয়নি। জাস্ট একটা পাইপলাইন ওয়ার্কফ্লো প্রথমে হচ্ছে মুরাদ ভাই সেট করে দিছে, কারণ ওই সময় আমি জুনিয়র ছিলাম। তো মুরাদ ভাই আগে একটা পাইপলাইন ডেভেলপ করে দিছে, তারপরে আমি ওইটা ফলো করছি। বাট যদি আমি যেটা দেখছি যে যেমন ক্লোথের যে ডিপার্টমেন্টটা, ক্লোথের সিমুলেশন ছিল, হেয়ারের সিমুলেশন ছিল, হেয়ারের সিমুলেশন কিন্তু আপনাদেরই হচ্ছে এমসিটির হচ্ছে দীপঙ্কর ভাই করছে আর কি, দীপঙ্কর দাশগুপ্ত। আচ্ছা আচ্ছা। দীপঙ্কর। ক্লোথের কাজ করতেছিল হচ্ছে মাহমুদ ভাই। তারপরে হচ্ছে আপনার জাভিদ ভাই এনভায়রনমেন্ট গুলো করতেছিল, আশিক ভাই স্ট্রাকচার করতো, জুবায়ের ভাই, আবির ভাই এরা হচ্ছে মডেল করতো। সেখানে অনেক কমপ্লেক্সিটি ছিল, অনেক ট্রায়াল অ্যান্ড ইররের পরে ধরেন ফাইনালি একটা রেজাল্ট আসছে হচ্ছে টুমোরোতে। এটা ধরেন ইভেন আমাদের সবাই এই সমস্যাগুলো, ওই কঠিন এনজয় করছে, এই কারণেই আমরা ফাইনালি টুমোরো ধরেন যে এত সুন্দর একটা রেজাল্ট বের করতে পারছি। কারণ আমাদের যে স্ট্রাগল গুলো ছিল সেগুলো আমরা কেউ ধরেন কষ্টটাকে কষ্ট মনে করিনি, ওইটাকে আমরা ব্লেসিং মনে করতেছিলাম। এটা আর কি। না, আপনাদের এই প্যাশনটা যদি না থাকতো তাহলে হয়তো বা এইরকম মানে একটা ফিল্ম বাংলাদেশ থেকে হয়তো বা হতো না। এই জন্য আপনাদের পুরো টিমকে আসলে অনেক থ্যাঙ্কস, অনেক কংগ্রেচুলেশন। আমার যদি কখনো মানে আমাদের যদি মানে কখনো এমন হয় যে আপনাদের টিমের কয়েকজন মেম্বারকে একসাথে করতে পারতেছি, একসাথে কথা বলতে পারতেছি, সেটাও মানে উই ফিল ব্লেসড। কারণ হচ্ছে আমরাও চেষ্টা করছি সেই গল্পগুলা হয়তো বা শুভ ভাই আমাদের নানান ধরনের নানান রকম টেকনোলজিক্যালি অনেক, যেমন আমরা চেষ্টা করেছি ধরেন 2011, 10, 12, 13 ওই সময় টেকনোলজিও এত বেশি ইয়ে ছিল না, আমাদের কাছে রিসোর্স ছিল না খুব বেশি, কিন্তু আমরা খুব প্যাশনেট ছিলাম। যেমন আভা 3 স্পেশালি, তারপরে .3 ছিল, যেটা হাসান ভাই, শুভ ভাই ছিলেন, শুভ ভাই, মনন ভাই ছিল। তা আমরা নানানভাবে চেষ্টা করছি। একটা সময় আছে না যে সময়টা সবারই আছে, যেমন আমাদের দেশে যেমন আশরাফুল যদি একটু পরে আসতো তাহলে সাকিবের চেয়ে বড় স্টার হইতে পারতো, হয়তো বলা যায় না। কারণ হচ্ছে কিছু গ্যাপ টাইম যেগুলো, বা বুলবুল ভাই যেমন এখন বাংলাদেশের ক্রিকেটের প্রেসিডেন্ট, সে যদি একটু পরে আসতো হয়তো আরো বড় প্লেয়ার হতে পারতো। টাইম ইজ আ পার্ট অফ গেম। কিন্তু এখানে আপনাদের পুরো টিমের ডেডিকেশন প্লাস শিয়াব ভাইয়ের যেই, আমি আসলে সবার সাথেই ফেসবুকে কানেক্ট থাকার কারণে সোশ্যাল মিডিয়ায় আমি সবার এই গল্পগুলোই আসলে আলাদা আলাদা করে পড়েছি, এবং সেখান থেকেই আমার কাছে মনে হচ্ছে যে ফ্যান্টাস্টিক জব, এবং এটার জন্য আপনাদেরকে অনেক কংগ্রেচুলেশন, এবং খুব ভালো একটা কাজ। এবং আপনাদের যে প্যাশন অ্যাকচুয়ালি আমি বলবো পেইড অফ। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, অনেক মানুষের ভালোবাসা পাইছে, এটা সত্য কথা। না, আবার ভাইয়া তো ইয়ে করছেন অনেক দিন ধরে। শিহাব ভাইকেও আমি দেখি, শিহাব ভাইও মানে এতই চমৎকার একজন, সবসময় একটা ক্রিয়েটিভ প্রসেস নিয়ে উনি থাকেন, ওনার চিন্তা ভাবনা গুলো ওরকমই ওই ধরনের। আমি দেখেছি কি যে আমরা আসলে ক্রিয়েটিভ টকটা যেটা করতেছি প্রফেশনালি, ক্রিয়েটিভ টক, এইটা নানান সেক্টরের নানান ক্রিয়েটিভ মানুষগুলোকে আমরা একসাথে করে নিয়ে আসবো, তাদের চিন্তা ভাবনা
ধারা চিন্তার যে প্যাটার্নটা একই রকম, এবং তারা যে খুব হেল্পফুল মাইন্ডেড। যেমন আপনি কাজের জন্য কিছু প্লাগ ইন বা অ্যাডন্স তৈরি করেছেন, এটা ফ্রি আপনি দিয়ে রেখেছেন সবার জন্য। এটাই এটাই হচ্ছে কারণ আমরা যখন শিখি তখন আমাদের স্যার একটা কথা বলতো, শেয়ারিং ইজ মানে মানে ইজ নলেজ। যে আমাদের বলতো যে যদি আপনি শেয়ার করেন আপনি, তাহলে আপনি আপনার নলেজটা পাবেন, আপনি শেয়ার করলে আপনিও কিছু পাবেন। এখন আমাদের শুভ ভাই কতটুকু জানে যে আমরা এমন হয়তো যে আমরা এক্সচেঞ্জ করতাম মুভি দেখার জন্য। যখন শিখতে আসতে ছেলে পেলেরা, তো ওরা টিউটোরিয়াল নিত বা যাই নিত, সাথে মুভি নিয়ে যায়, আমরা মুভি দিতাম এক্সচেঞ্জ। কেউ মুভি নিচ্ছে আমাদেরকে দিচ্ছে, কেউ আর্টের কোনো টিউটোরিয়াল পেয়েছে সেটা দিচ্ছে, মানে স্কেচে, মানে সবকিছুই, মানে একটা ক্রিয়েটিভ আর্টের জন্য যা যা সেক্টর টাচ করা দরকার আমরা ওগুলা চেষ্টা করতাম। এবং আমাদের সেই স্টুডেন্ট গুলো দেখা গেছে এখন মোটামুটি ভাবে নানান জায়গায় ছড়িয়ে আছে এবং ভালো কিছু করতে। সেটাই হচ্ছে আসলে বড় পাওয়া। এর জন্য মানে হয়তোবা আমরা এখন কথা বলতে পারতেছি একটা প্ল্যাটফর্মে আমরা টিভি থেকে। তো এই জন্য আমি বলবো যে আপনি সময় দিয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য, মানে এত ব্যস্ততার মধ্যে আপনি আমি একবারকে বলার পরে রাজি হয়ে গেছেন, এটা আমার জন্য অনেক বড় অনার, মানে খুবই। আর হচ্ছে আমাদের একটা সাইট মনে আপনাকে লিংক দিয়েছিলাম, আপচিলির একটা সাইট রিসেন্টলি আমরা লঞ্চ করেছি। ওই সাইটে আমরা হচ্ছে রেকর্ডেড টিউটোরিয়াল, আপনি টিউটোরিয়াল মানে অনলাইন ক্লাসের যে বিষয়গুলো আমরা নিয়ে এসেছি। আপনার যদি কোনো সাজেশন থাকে আপনি দিতে পারেন যে সাইটটা দেখে বা আমাদের, কারণ আমরা অ্যাকচুয়ালি কি হয় কি যে আমরা সবাই তো নিজের নিজের জায়গা থেকে ট্রাই সমন্বিত কোনো প্রচেষ্টা হয়নি। যদি সমন্বিত প্রচেষ্টা না হতো তাহলে তো টুমোরো হতো না। তো টুমোরো ফিল্মটা হতো না, যে ডেডিকেশন বলেন সবাই একসাথে হওয়ার কারণেই হচ্ছে। সেই ক্ষেত্রে একটা জেনারেশন তৈরি, যারা জেনারেশন ভিএফএক্স আর্টিস্ট হওয়া বা 3D আর্টিস্ট হওয়া, এই ক্ষেত্রে আসলে আমাদেরকে কিছু জায়গায় হয়তো বা একসাথে হইতে হবে। যেমন তারা যেন খুব প্যাশনটা থাকতে থাকতে যেন তারা লার্নিংটা শিখে ফেলতে পারে, বা তাদের জন্য একটা অপরচুনিটি তৈরি হয়। যেমন আজকে যদি কেউ নিয়োগ শেখার পরে যদি সে টপ লেভেলে ভালো করে, ধরেন আপনি একটা সাপোর্ট তাকে দিচ্ছেন যে তুমি আমার টিমে কাজ, তোমার টেনশন করা লাগবে না, হ্যাঁ। বা আমাদের এখানে ধরেন কেউ 3D শিখলো, আমাদের সাথে যেমন কিছু মানে অফলাইন যেগুলো ফুল টাইম জব অফিস গুলোর কিছু কন্ট্যাক্ট আছে, তারা দেখা নিয়ে যায়, তাদেরকে জব দিচ্ছে। তো এই ধরনের বিষয়গুলো কি কালেকটিভ এফোর্টস এর মাধ্যমে কিন্তু এগুলো তৈরি হবে, এটা আসলে ইন্ডিভিজুয়ালি হবে না। আর আর সবাই মিলে ভালো থাকাটার মধ্যে এক মনের আনন্দ। আর ক্রিয়েটিভ মানুষগুলো অনেক বেশি বিচ্ছিন্ন, ক্রিয়েটিভ যারা এই ফিল্ড গুলোতে আছে তারা আসলে যে যার মতো, তাদেরকে একসাথে এই যে কথা বলতে পারতেছি, এটাই আমার মনে হয় ওয়ান্স ইন এ লাইফ টাইম একটা অ্যাচিভমেন্টের মতো আমার কাছে অন্তত পক্ষে। যে ফেসবুকেও তো আমার মনে হয় না আমরা এত কথা বলছি, বা টেক্সট করে এত মেসেজ করা হয়নি। এই যে কথা বলছি দেখেন অনেকক্ষণ সময় হয়ে গেছে, প্রায় 1.5-2 ঘন্টার মতো, বাট মনে হচ্ছে এখনো আরো কথা বলি। মানে মানে এত টেকনিক্যাল বিষয়গুলো এত এঙ্গেজিং, মানে সময় চলে যেতেছি কিন্তু বুঝতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমাদের শুভ ভাইকে বলছি, শুভ ভাই আপনি একটু যদি কোনো কোশ্চেন থাকে করে ভাইয়ার শেষটা দিবে, আর লাস্টে আমি ফিনিশিং করবো, কারণ অলরেডি 11:06 বেজে গেছে। না, আমার কোনো কোশ্চেন নেই, মাসুর ভাই মানে ইয়ে করতে পারেন। বলতে পারেন না, আপনাদের ওয়েবসাইটের ব্যাপারে যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশে আসলে এরকম দরকার, ই লার্নিং প্ল্যাটফর্ম যদি এরকম একটা হয় অবশ্যই ভালো। এইখানে ধরেন ফার্স্টে আমার সাজেশন থাকবে যে যতটুকুই শেখানো হোক সেটা যেন হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রিতে অলরেডি যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই যেন শেখায়। এটাই হচ্ছে মানে আমার দিক থেকে সাজেশনস থাকবে। আমাদের দেশে একটা মেইন প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে এখানে ক্যারিয়ারে সব থেকে ব্যর্থ হওয়ার পরে যখন যে সবকিছুতে ব্যর্থ হয়েছে তারপরে সে কোর্স রিলিজ করে, এইটা কিন্তু আমাদের ডিপার্টমেন্টে নাই, বাট আছে কিনা জানি না, আমি ওইভাবে, বাট এই জিনিসটা কিন্তু চালু আছে আমাদের দেশে। আমি একটু ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে যে আভাথিরির একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি যে আমরা এই ব্যাপারগুলোতে অনেক বেশি চুজি। অ্যাকচুয়ালি চুজি মিনস কি রকম, আমাদের ওরকম খুব বেশি সফলতা আছে তা বলতে পারবো না, কিন্তু খুব বেশি যে আমরা অসফল তাও বলা যায় না। কারণ আমরা একটা জায়গা থেকে 95 থেকে ধরেন আরিফ স্যার এটাকে ক্যারি করে নিয়ে এসে ড্যাফোডিলের মতো একটা প্রতিষ্ঠানে উনি প্রায়
300-রও বেশি ওয়ার্কশপ করেছে, যেটা টানা, মানে ম্যান টু ম্যান ডে লং ওয়ার্কশপও করেছে। হ্যাঁ, তো সেই জায়গাগুলো থেকে একটা জেনারেশন তৈরি করা, যারা ওই সময়টা ধরেন 3, 4, 5, 6 ওই সময়টাতে তারা কাজ করা, এবং ওরা কাজ করার পরে তো আস্তে আস্তে তৈরি হয়েছে, আমরা আরো মানুষ আগ্রহ করছে, তারপরে তৈরি হয়েছে। তো একটা জেনারেশন আমরা একটা সাইড থেকে পিক করার চেষ্টা করছি, যেটা যাদেরকে এমন কিছু শেখানো যেটা দেশে করে খেতে পারে। কারণ এটা তো আমাদের দিন শেষে জবাব দিতে হবে, আমি যাকে শিখিয়েছি সে আসলে কি কিছু করতে পারে নাকি না, তাকে সে শিখে গেছে পরে ভুলে গেছে সে, বা এটা একটা ওই যে আত্মহত্যা কিছু একটা শেখার মতো। তা আমরা ওই জায়গায় ফোকাস করেই দেখা গেছে যে আমাদের মেন্টর আরিফ স্যারের কোর্স গুলোকে আমরা প্রেফার করি, তারপর শুভ ভাইয়ের কোর্স। এক্স্যাক্টলি এটাই আর কি, মানে আপনাদের আভা 3D সম্পর্কে তো জানি, বাট অনলাইন প্ল্যাটফর্ম যেটা হচ্ছে এটার ব্যাপারে সাজেশন এটাই আর কি, যে যখন মানে কোনো, কারণ এটা তো এখন ওপেন প্ল্যাটফর্ম হয়ে যাবে, যে কেউ কোর্স দিতে পারবে। সো মানে অথর নেওয়ার সময় একটা বিষয় শুধু রাখবেন, আমার সাজেশন থাকবে যারা অলরেডি এক্সপেরিয়েন্স, যাদের অভিজ্ঞতা আছে তারাই যেন ধরেন। ভাইয়া এইটা হচ্ছে কি, আপনি আজকে আমাদের সাথে কথা বলেছেন, আপনিও কিন্তু আমাদের একজন অ্যাডভাইজার। হ্যাঁ, আপনি আমাদেরকে সাজেশন দিবেন, আপনার কাছেই হয়তো বা আমরা যাবো যে ভাই কেউ আছে কিনা, আপনি কাকে সাজেস্ট করেন। যেমন এমনও হয়েছে, যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে যেমন এমনও আছে যে একজন ভাই আছে, সে 3D আর্টিস্ট, মডেল করে, হ্যাঁ, নাম বললে হয়তো চিনবেন, কিন্তু ওনার কাছে একজন আসছে যে সে ক্যাড শেখাবে, ক্যাড বা এই ধরনের স্কেচ ড্রয়িং শেখাবে। এখন সে শেখাবে, সেই জন্য তাকে বলতেছে যে সে কোথায় শেখাতে পারবে ভালো। এখন আমার কথা হচ্ছে যে শেখাবে, এখন তো কি আমি কিন্তু একটু হয়েছি যে বলতেছে আমাকে রেফার করছে, আমি শেখাতে চাই আপনাদের, কারণ আমি জানা তেন জায়গায় শেখাবো না। আমি জিজ্ঞেস করছিলাম, তখন আমাকে উনি এইটা রেফার করছে যে ফ্রিল্যান্সার হিসেবে মডেলিং করে নানান ভাবে দারুণ আয় করতেছে, চমৎকার গাড়ির মডেল টডেল, নানান কিছু গাড়ির ভিতরে ইঞ্জিনিয়ারিং মডেল টডেল করে, সে রেফার করছে যে এইখানে যাও, এখানে শেখাও, এই যে প্ল্যাটফর্মটা ভালো। এখন অ্যাকচুয়ালি কি সত্যি কথা, আমাদের টার্গেটটা গতানুগতিক না, আমাদের টার্গেটটাই হচ্ছে যে আমরা অল্প মানুষকে শেখাই, কিন্তু তারাই একটা জায়গায় অন্তত পক্ষে যায়, তারা যেন বলে যে শুধু শেখার জন্য শিখি নাই, বা তারা যেন বলে যে না আমি এখানে একটা অ্যামাউন্ট খরচ করছি, সময় খরচ করছি, এইটা যেন আমার পুরো লস হয়ে গেছে, সেইটা যেন না বলে। তারা যেন বলতে পারে না কিছু একটা পেলাম, কিছু একটা। কারণ আভা থিওরির শুরুটাও এরকমই হয়েছিল, এই একটা স্বপ্ন নিয়ে শুরু, যে আসলে মানুষের স্বপ্ন পূরণের জায়গা নাই, মানুষ স্বপ্ন দেখে যে শেখার স্বপ্ন। আমাদের সত্যি কথা ভাই, এটা তো আপনি ধরেন কষ্ট করে শিখেছেন নানান ভাবে, তাই আজকে আপনি একটা জায়গায় গেছেন, আপনার ফাইটটা আপনি জানেন, আমরা জানি না, আমরা ওইভাবে যাই না, শুনতেছি। কিন্তু এরকম অসংখ্য মানুষ আছে যারা এই ফাইটটা করতেই পারে নাই, সুযোগই পায় নাই, বা এই ফাইটে উঠার জন্য রাস্তাতে উঠতে পারে না, তাদের কাছে কোনো অপশন বা তারা কিছু করবে, তারা হয়তো অন্য কিছু করতেছে। আমি এরকম স্টুডেন্ট পেয়েছি যে 3D শেখার ইচ্ছা ছিল, 2006-7 শুরু করছিল, কিন্তু ওই সময় ওইরকম ইনফরমেশন প্লাস হচ্ছে ওইরকম না থাকার কারণে এখন কিছু একটা জব করতে সে আবার 3D শিখতে যাচ্ছে। কেন? তার ওইটা তার ভালো লাগে, ভালোবাসে, তারপরেও খুঁজতেছে বেস্ট কোথায় হবে, কিভাবে শিখবে। তো আমরা এটা চেষ্টা করব, আপনাদের যদি সাপোর্ট থাকে, আপনারা পাশে থাকেন, তাহলে আমরা আগে যেতে পারবো। হ্যাঁ অবশ্যই ভাই, ইনশাল্লাহ আমরাও আছি সাথে, সমস্যা নেই। জি শুভ ভাই, আপনি লাস্ট বলে আপনার, আচ্ছা আমাদের শুভ ভাইকে বলতেছি, শুভ ভাই আপনি যদি কিছু বলার থাকে বলবেন আজকের প্রোগ্রাম সম্পর্কে, তারপরে শুভ ভাই, মাঝারুল শুভ ভাই বলবে, তারপর আমি বলে শেষ করে দিব, আর বেশিক্ষণ আমরা ক্যারি করবো না। আজকে প্রোগ্রাম নিয়ে কিছু বলেন। প্রোগ্রাম নিয়ে এখন মানে ভাইয়ের সাথে, আচ্ছা ভাই সম্পর্কে সেটা হচ্ছে যে এই ভাইয়ের সাথে কথা বলে আমার মানে যেটা বুঝতে পারলাম যে আসলে কি বলে যে শেখাটার জন্য, মানে শেখাটা হচ্ছে আসলে ফার্স্ট প্রায়োরিটি, আগে হচ্ছে শিখতে হবে, এরপরে হচ্ছে আপনার কি বলে গেইন করা যায় যে কোনো ক্ষেত্রে আর কি, যেটা বুঝলাম আর কি। আর প্যাশন হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যেটা এটা আমিও যেটা করি, যে প্যাশনটা হচ্ছে আপনি যে কোনো মানে সেক্টরেই যান বা যেখানেই যান, প্যাশনটা হচ্ছে জিনিস, যে হ্যাঁ আমি এই লাইনে যাচ্ছি, এটা হচ্ছে আগে প্যাশনটা। আর এখন যেটা হয়েছে, আমি যেটা সবসময় বলি যে প্যাশনের চাইতে ফ্যাশনটা বেশি থাকে আসলে, যে আমি এখানে ফ্রিল্যান্সিং করি, এটা হচ্ছে আমাদের ফ্যাশন, হ্যাঁ। আর অরিজিনালি যারা ফ্রিল্যান্সিং করে তাদের কিন্তু এটা প্যাশন, ওটা কিন্তু তাদের ফ্যাশন না। তো তারা হচ্ছে প্যাশন থেকে আসলে ফ্রিল্যান্সিংয়ে যায়। আর এখন যেটা হয়েছে যে ফ্যাশন থেকে যায় আর কি, যে অন্যান্য সবাই ফ্রিল্যান্সে ঢুকতেছে, আমিও চাই ঢুকি আর কি।
তো এই বিষয়টা একটু মানে যেটা বুঝলাম যে মানে এই জিনিসটা আসলে ম্যাটার করে যে কোনটা প্যাশন আর কোনটা ফ্যাশন। তো প্যাশনটাই হচ্ছে আমাদের প্রায়োরিটি দ্বারা মানে থাকতে হবে আর কি, যে কোনো সেক্টরে যাই সেটা মনে হয় গেইন করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে। ওকে। হাসান ভাই এবং শুভ ভাই দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাকে এই শোতে ইনভাইট করার জন্য। এখানে অনেক কথা বললাম। হচ্ছে আমরা আমার শুরুর কথাগুলো বলছি, ইভেন ক্যারিয়ার ট্রাক গুলো হয়েছে, টিপস মানে ইভেন হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কথা হয়েছে, অনেক অনেক কথাই আমরা বললাম। সব শেষ কথা আমার যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনারা যারা শিখতে চান, অবশ্যই হচ্ছে মানে আমাদের এই ফিল্ডটা একটু ডিফিকাল্ট আদার্স ডিপার্টমেন্ট থেকে। সো এখানে আপনাকে মিনিমাম একটা বছরের সময় নিয়ে আপনার ধরেন যে এই সেক্টরে আসার চেষ্টা করবেন। তা না হলে ধরেন যে শর্ট টার্ম যদি কোনো একটা পরিকল্পনা করে যদি অ্যানিমেশন ভিএফএক্স শিখতে চান, আপনাদের এখানে ধরেন লং রানে আপনি সাস্টেন করতে পারবেন না। এখানে লং রানে সাস্টেন করতে হলে একটু সময় নিয়ে ধৈর্য ধরে প্যাশন নিয়ে যদি শেখেন, অফকোর্স এখানে অনেক ভালো একটা ক্যারিয়ার আপনি করতে পারবেন। এটা আমি আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই শোটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ মাজহারুল ইসলাম শুভ ভাই। আজকে মাজহার শুভ ভাই আসলে এই সময় দেওয়াতে আমরা আসলে খুবই আনন্দিত এবং খুবই খুশি যে আসলে ওনার মতো এরকম ইন্ডাস্ট্রিতে এত টপ লেভেলের জব কাজ করার পরেও তিনি আমাদের সাথে সময় শেয়ার করলেন। অবশ্যই হয়তোবা কোনো না কোনো একটা গুরুত্বপূর্ণ কাজের বা কোনো একটা সময় থেকে সময় বের করে আমাদেরকে সময় দিয়েছেন। এই ডেডিকেশনের জন্য আমরা তার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো এবং আশা করি আমাদের সাথে ওনার কানেকশনটা আরো ভালো হবে এবং ব্যাপারটা এমন হবে যে আমাদের যখন দরকার আমরা চলে যাচ্ছি অথবা ওনার দরকার আমাদেরকে, তখন আমাদেরকে যেন আমরা ওই বন্ধনটা তৈরি করতে পারি সেই জিনিসটা। আর যারা এই শোটা দেখলেন এতক্ষণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মনোযোগ দিয়ে আজকের এই অনেক অনেক কথা হয়েছে, অনেক প্রফেশনাল কথা হয়েছে, যে কথাগুলো একজন কম্পোজিটর বা একজন থ্রিডি আর্টিস্টের জন্য, একজন সিজি আর্টিস্টের জন্য আমি আমি আমরা মনে করি যে এগুলো হচ্ছে একদম ম্যান্ডেটরি এবং পাথেয়, যে আপনি যদি এগুলোকে ফলো করেন, ধৈর্য রাখেন এবং হচ্ছে যে কাজ করার যে স্পৃহা, যে ভাইয়া বললো যে একটা সময় নিয়ে অন্তত পক্ষে 1 বছর সময় রাখতে বললো, যদি আপনি সময় রাখেন এবং আপনার ভিতরে যদি সেই ডেডিকেশন থাকে যে না ভিজুয়াল দেখি, আমি ঘুমের ঘরে আমি হচ্ছে অ্যানিমেশন দেখি, বা আমাকে একটা জিনিস ঠিক হয় নাই, এইভাবে হওয়া উচিত ছিল, আমি ফিজিক্স বুঝি বা আমি, কারণ হচ্ছে অ্যানিমেশন, 3D অ্যানিমেশন বা অ্যানিমেশন এই বিষয়টাই কিন্তু হচ্ছে কি, এটা হচ্ছে আর্টস এন্ড সায়েন্সের একটা কম্পিটিশন। এটাকে আপনি ফেলে দিতে পারবেন। আমাদের ব্রেনের দুইটা হেমিস্ফিয়ারই এখানে ইউজ হয়, রাইট হেমিস্ফিয়ার এবং লেফট হেমিস্ফিয়ার। একটা ক্রিয়েটিভ হেমিস্ফিয়ার, একটা হচ্ছে সায়েন্টিফিক লজিক্যাল। সেই জন্য আপনারা যাদের মনে হবে যে এই সেক্টরে আসবেন, তারা একদম মানে একদম শক্তভাবেই নামবেন, মানে একদম শক্তভাবে প্রিপারেশন নিয়ে নামবেন। আর সেই জন্য যদি ইন্ডাস্ট্রি সাপোর্ট দরকার হয়, সেই শুভ ভাই আছে, আমাদের হাসিন শুভ ভাই আছে, আমার চেলি আছে, আমরা আছি, আমরা আপনাদের সাথে সবসময় পাশে পাবো। থ্যাংক ইউ কষ্ট করে সবাইকে এই প্রোগ্রামটা আজকে লাইভ দেখার জন্য। খোদা হাফেজ, আবার দেখা হবে কোনো এক বৃহস্পতিবার। খোদা হাফেজ সবাইকে, খোদা হাফেজ।